আসসালামু আলাইকুম কাঁচা বাচারা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবার দিনকাল কেমন যাচ্ছে? রমজান কেমন যাচ্ছে? ঈদের ছুটির জন্য কেমন এক্সাইটেড? একটু জানাই দাও। আচ্ছা, আকিল আহনাফ এসে অলরেডি আনসার দিয়ে দিছে, শ্বেতাব আছে, তারপরে হচ্ছে দীপ্তি, শক্তি। আর আজকে তোমাদের ঈদের আগে আমার লাস্ট ক্লাস। সো লাস্ট ক্লাসে সবাই একটু চলো আড্ডা ফাড্ডা দেই, কারণ বেশ মাঝখানে কিছুদিন দেখা হবে না, তারপরে গিয়ে আবার ঈদের পরে দেখা হবে। তো এই যে মানে যে কোর্সটা বা যে সেশনটা আসলে শুরু করতেই চাচ্ছিলাম মনে মনে ঈদের পরে, সেই সেশনটা ঈদের আগে শুরু করে ফেললাম এবং 4টা লেকচারও হয়ে গেল। মানে 4টা লেকচার আজকে হয়ে যাচ্ছে, যদি সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ আজকে 4 নম্বর ক্লাস হয়ে যাবে। এভাবেই কিন্তু লাইফটা চলে যাচ্ছে। তো তুমি দেখো, তুমি শুরু করছিলা, এসএসসির পড়াশোনা শেষ হয়ে গেল, আবার তোমার মনে হচ্ছে যে ইন্টার এখনো পড়াশোনাই শুরু হয় নাই, কখন কি পড়বো থাক। দেখবা যে ইন্টারটাও আসলে এভাবে শেষ হয়ে যাবে। তো সব সময় শেষ হয়ে যায়, সব সময় সব সময় হচ্ছে বসে থাকে না। তো এই জন্য যে সময়টা যাচ্ছে টুকটাক কাজে লাগাও, এনজয় করো। আচ্ছা, আগের সেশনগুলোতে তোমাদের ক্লাস রেসপন্স অসম্ভব সুন্দর ছিল, এবং আমি হচ্ছে আবারও সবাইকে মনে করাই দিই এই কোর্সটাতে আসলে আমি কোনো চ্যাপ্টার শেষ করাই দিচ্ছি না। যেমন প্রথম ক্লাসটাতে আমরা জাস্ট বলছিলাম যে আমরা কি কি করব, ইন্টারমিডিয়েটে কি করা উচিত কি করা উচিত না, ডুজ এন্ড ডোন্টস। দ্বিতীয় লেকচারে আমরা একক নিয়ে কথা বলছিলাম, 3 নম্বর লেকচারে আমরা বিক্রিয়ার সমতাকরণ নিয়ে কথা বলছিলাম। আর আজকে আমরা দেখব হচ্ছে কোয়ান্টাম নাম্বার, মোল এবং ঘনমাত্রা। মোল এবং ঘনমাত্রার বেসিক কিছু জিনিস দেখব। তো তোমাদের যে কাজটা প্রতিদিন করতে বলে আজকে সেই কাজটাই করতে বলছি, বন্ধুদেরকে একটু জানাই দাও, ভিডিওটা একটু শেয়ার করে দিও সবাই। যত বেশি মানুষ জানবে তত বেশি মানুষ উপকৃত হবে। আচ্ছা, আমাকে বাসিরা খাতুন বলছে, ভাই কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, আমি যারা জিজ্ঞেস করছে আমি কেমন আছি, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, গত ক্লাসে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, সেই হোমওয়ার্কটা দিয়ে আমি শুরু করতে চাই। এই যে এইটা, অনেকেই পারছো, এটা আমার সময় ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। হোমওয়ার্কটা কে কে করছো একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা, আমি করছি, যেমন হচ্ছে আমার কাছে বলছে রুবিনা করছে, সাইমা সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। ফরহাদ ওর বন্ধুকে মেনশন করছে, থ্যাংক ইউ ফরহাদ। তারপর হচ্ছে সেটা বলছে করছি ভাইয়া। আয়েশা বেগম বলছে, আচ্ছা সম্ভবত আন্টির আইডি করছে। তারপরে হচ্ছে, হ্যাঁ, এইখানকার সমাধানটা আমি বলে দিচ্ছি, সমাধানটা হচ্ছে এখানে 4। এত মোটা তো হবে না। এইখানে হচ্ছে 4, এইখানে হচ্ছে 5, এইখানে হচ্ছে 4, এইখানে হচ্ছে 6, 45, 46। এমনি মনে রাখলেও হয় 4 5 4 6, এমনি মনে রাখলেও হয়। যেভাবে তোমার মনে রাখতে সুবিধা হয় সেটা হচ্ছে তুমি মনে রাখো। এই সমতাকরণটা আসছিল ঢাকা ইউনিভার্সিটি 2014। আচ্ছা, অনেকে আমাকে ওই দিনই ক্লাসে মধ্যে আনসার বলে দিছিল। হ্যাঁ, তোমরা অনেকে এবার কি করছো জানো, এখানে 2 দিছো, এখানে হচ্ছে 5/2 দিছো, এখানে আবার 2 দিছো, এখানে আবার 3 দিছো। সো 2 5/2 বা 2 2.5, এটা না ভুল না, মানে এখানে আসলে কোনো ভুল নাই। কিন্তু যেটা হয়, তুমি যখন একটা বিক্রিয়াকে সমতাকরণ করবা তখন চেষ্টা করবা ভগ্নাংশ না রাখার জন্য। ইভেন ডিউতে যে অপশনগুলো ছিল সেখানে কিন্তু ইয়া ছিল না, ভগ্নাংশগুলো ছিল না, সেখানে তোমার নর্মালি ছিল, মানে এরকম 4 5 4 6 এই জিনিসটাই ছিল। তো আমরা সে কি শিখবো, আমরা শিখবো কোয়ান্টাম সংখ্যা এবং হচ্ছে মৌল ঘনমাত্রা। এবং আবারও বলতেছি যে বেসিক জিনিসটা শিখবো। বেসিক জিনিস মানে কলেজে গিয়ে তোমাকে যেন নতুন করে ওই জিনিসটা আসলে প্রথম না দেখো, সেটার জন্যই আসলে এই ক্লাসগুলো নেওয়া। তো অ্যাজ ইউজুয়াল সবাই একটু বন্ধুদেরকে দোস্তদেরকে ডেকে নিয়ে আসো, যারা এখনো ক্লাসে জয়েন করে নেই এবং প্রতিদিন ক্লাস করে। আজকে লোকজন একটু কম, কারণ এখানে কারণ আছে, অনেকে বেড়াতে গেছে, অনেকে হচ্ছে মানে ঈদের ছুটির মধ্যে চলে গেছে। তারপরেও আমরা চাইবো যত বেশি মানুষ এখানে জয়েন করে। ফ্রি তো আছো, বাসায় তো আছো। আচ্ছা, সেটা বলছে এরকম যদি অজানা বিক্রিয়া দেয় তাহলে এমসিকিউ এর আনসার গুলো মিলাতে হবে না ভাইয়া? হ্যাঁ, তখন হচ্ছে আমাদেরকে ক্রস চেক করতে হয়। মানে এমসিকিউ তে তো অপশন গুলো দেওয়া থাকে, ওগুলো মানে পেছনে হচ্ছে মিলাইতে তারপর আনসারটা বের হয়। আমি কোয়ান্টাম সংখ্যা নিয়ে তোমাদেরকে এই বেসিকটুকু বলছিলাম যে কোয়ান্টাম সংখ্যা কি করে, কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনকে এক্সপ্লেইন করে।
এখন ইলেকট্রনকে এক্সপ্লেইন করে মানে হচ্ছে, এরকম একটা উদাহরণ দিছিলাম যে আমি যদি কাউকে খুঁজতে চাই রাজ্জাকরে, তাহলে ওর বাড়ি যেতে হয়, তারপরে ওর কোন ফ্লোরে সে থাকে সেটা হচ্ছে জানতে হয়, কোন ফ্ল্যাটে থাকে সেটা জানতে হয়, তারপর কোন রুমে থাকে সেটা জানতে হয়, এবং তারপরে গিয়ে ও আসলে উত্তর দক্ষিণ বরাবর শুয়ে আছে না দক্ষিণ উত্তর বরাবর শুয়ে আছে সেটা জানতে হয়। এটা একটা মানুষের লোকেশনের জন্য জানতে হয়। ঠিক সেরকম একটা পরমাণুর যখন আমাকে লোকেশন বের করতে হয় ইলেকট্রনের, তখন আমাকে পরমাণু, সেই পরমাণু জানতে হয়, শক্তি স্তর জানতে হয়। শক্তি স্তরকে আমরা অরবিট বলি, কক্ষপথ বলি বা শেল বলি, KLMN এগুলো বলছিলাম। শক্তি স্তরের মধ্যে অনেকগুলো উপশক্তি স্তর থাকে, বা শেলের মধ্যে অনেকগুলো সাবশেল থাকে, যেমন SPDF, এগুলো সাবশেল। সাবশেলের মধ্যে আবার অনেকগুলো অরবিটাল থাকে। সো এই জিনিসগুলো তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে একটা ইলেকট্রনকে লোকেট করতে গেলে বা একটা ইলেকট্রনকে ডিসক্রাইব করতে গেলে আমাকে পরমাণু জানতে হয়, শক্তি স্তর জানতে হয়, উপশক্তি স্তর জানতে হয়, অরবিটাল জানতে হয়, আর সে কোন দিকে স্পিন করছে, মানে ক্লকওয়াইজ না কাউন্টার ক্লকওয়াইজ, এই জিনিসগুলো জানতে হয়। তো এই যে যেহেতু হচ্ছে পরমাণু তো আমরা জেনেই গেছি, যেহেতু হচ্ছে শক্তি স্তর, উপশক্তি স্তর, অরবিটাল এবং হচ্ছে ইলেকট্রনের স্পিন, এই চারটা জিনিস প্রকাশের জন্য চার টাইপের কোয়ান্টাম নাম্বার আছে। প্রধান কোয়ান্টাম নাম্বার দিয়ে শুরু করছিলাম, একটা একটা করে আমরা পড়বো, ধীরে সুস্থেই পড়বো। প্রধান কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম নাম্বার, চুম্বক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। আমরা প্রধান কোয়ান্টাম নাম্বার নিয়ে কথা শুরু করছিলাম এবং সেখানে বলছিলাম প্রধান কোয়ান্টাম নাম্বারের মান হয় পজিটিভ ইন্টিজার, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। এখানে কোনো হচ্ছে আমাদের পিএক্স পিওয়াই বুঝি নেই স্যার, সমস্যা নেই, আমরা এখন বুঝবো, মানে এটা আমরা আসলে বুঝবো, কারণ এটা তো এখনো শেষ হয় নাই। সো এন এর মান 1 2 3 4 5 6 এরকম পজিটিভ ইন্টিজার হয়। ওকে, ভালো কথা। এন এর মান 1 হইলে কে শেল, 2 হইলে এল শেল, 3 হইলে এম শেল, 4 হইলে এন শেল। এই যে কে এল এম এন চলতে থাকবে। ওকে, তারপরে আমরা দেখলাম হচ্ছে যে এগুলো দিয়ে শেল বোঝায়, শক্তি স্তর বোঝায়। অনেক নামে রাখতে পারো, শক্তি স্তর নামে রাখতে পারো, অরবিট নামে রাখতে পারো, কক্ষপথ নামে রাখতে পারো, শেল নামে রাখতে পারো। এবং দেখো তো এন এর মান যত বড় হয় তত কি শক্তি স্তর বড় হইতেছে না? প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর বড়, দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তর বড়, চতুর্থ শক্তি স্তর আরো বড়, মানে যত বড় হবে এন এর মান যত বড় হয় শক্তি স্তর তত বড় হয়। তো আমরা বলছিলাম যে একটা কক্ষপথের ব্যাসার্ধ এন স্কোয়ার এর সমানুপাতিক। তারপরে তোমাদেরকে একটা ম্যাথ করাইছিলাম যে একটা হচ্ছে 8 গুণ বেশি আর একটা হচ্ছে 9 গুণ। এই পর্যন্ত হচ্ছে আমাদের পড়াশোনা ছিল গতকাল পর্যন্ত। এবার সবাই একটু লিখে নাও সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখান থেকে আজকের ক্লাস শুরু হচ্ছে। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে সিম্বলাইজ করা হয় এল দিয়ে। এটাকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, আমাকে সাকিবা বেলাল বলছে 22 ব্যাচ ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। মানে ও আসলে আমার কাছে আগে পড়তো, তারপরেও ক্লাস করছে। এই যদি কেউ পরে জয়েন করো, টেনশনের কোনো কারণ নাই, কারণ এখান থেকে আমাদের আজকের ক্লাস শুরু হচ্ছে। সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো আমরা যখন হচ্ছে, পুষ্প বলছে হচ্ছে কেমন আছেন ভাইয়া, এই তো পুষ্প ভালো আছে। সহকারী সবসময় না ওস্তাদের কথা শুনে না। ধরো হচ্ছে অফিসে সহকারী থাকে, তো অফিসে সহকারী থাকে, বাসের হেল্পার থাকে, ট্রাকের হেল্পার থাকে, এই যে বিভিন্ন সহকারী যে থাকে। তো তোমরা ট্রাক ড্রাইভারে কিন্তু হচ্ছে ওস্তাদ থাকে আর হচ্ছে একজন হচ্ছে ড্রাইভার থাকে। ওদের মধ্যে খুব সুন্দর ওবিডিয়েন্স কাজ করে, মানে ওস্তাদ যা বলে ওই সহকারী না এর বাইরে একটা কথা একটা কাজও করে না। মানে খুব খুব ওদের মধ্যে ওবিডিয়েন্স কাজ করে। মানে তোমরা দেখছো কিনা বাসের ড্রাইভারও হেল্পারে যা বলে, এই পান নিয়ে আয়, এই বিড়ি নিয়ে আয়, এই টাইগার নিয়ে আয়, স্পিড নিয়ে আয়, ওরা এগুলো খুব খায় এবং সাথে সাথে কিন্তু দৌড়ে দৌড়ে যায়। তো সহকারী আসলে ওস্তাদের কথার বাইরে কোনো কাজই করে না। তার মানে সহকারীর সবকিছু কার উপরে নির্ভর করে? ওস্তাদের উপরে নির্ভর করে, তাই না? এটা তো আমরা বুঝি। তো সহকারীর সবকিছু ওস্তাদের উপরে যদি নির্ভর করে তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কার উপরে নির্ভর করে? প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করে। সো আমরা আসলে এটা দুইটা ফেজে শিখব। একটা ফেজে শিখব হচ্ছে মানটা কি, আরেকটা ফেজে শিখব হচ্ছে কি বোঝায়। ওকে, হ্যাঁ আমি তোমাদের ওস্তাদ। সো প্রথমে দেখি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কেমনে বের করে, আর তারপরে দেখবো যে এটা কি মিন করে। খেয়াল করো আমাদের শেখার ফেজ দুইটা, একটা হচ্ছে মান কি, একটা হচ্ছে তোমার হচ্ছে কি মিন করে। সো এল এর মান বা এল এর মান বা এল সমান n-1 থেকে শুরু করে 0 পর্যন্ত। আবারও বলছি এটা কি মিন করে সেটা আমরা এখন দেখব না,
আগে দেখি মানটা কেমনে বের করা হয়, এবং মানটা বের করা হয় বিশ্বাস করো ভাই এটার না কোনো নিয়ম নাই, মানুষ এভাবে সেট করছে, মানে মানুষ এভাবেই সেট করছে যে এভাবে হচ্ছে মানটা আমাদেরকে বের করতে হয়। তাহলে আমি দেখলাম এল এর মান n-1 থেকে শুরু করে 0 পর্যন্ত। আবারও বলতেছি, মান কি মিন করে সেটা আমরা শিখবো না, আমরা শিখবো হচ্ছে মান কেমনে বের করে। তাহলে দেখো তো ভাই, যদি কখন এরকম হয় যে n সমান যদি হচ্ছে 1 হয়, তাহলে l সমান কত? l সমান হচ্ছে 0, তাই না? কারণ n-1 থেকে শুরু করে 0 পর্যন্ত, মানে এইটা একটা এরকম সিরিজ আকারে চলবে। যদি এরকম হয় n সমান হচ্ছে 2 ধরো, তখন l সমান কত? 1 এবং হচ্ছে 0। যদি এরকম হয় n সমান হচ্ছে 3, তাহলে l সমান কত? 2 1 0। এই যে আমরা এতক্ষণ ধরে শিখলাম মানটা কেমনে বের করে। এখন আমরা একটু শিখব, এই যে আমাকে হচ্ছে রঞ্জিত দাস বলছে 0 পর্যন্ত কেন? রঞ্জিত, এগুলো সব হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু সিম্বল আমরা নিছি, মানুষ এরকম দিছে, মানুষ এভাবে প্রকাশ করছে, তার জন্য এটা এরকম হয়েছে। এই জন্য আমি বলে নিয়েছিলাম যে এই মানগুলো আসলে মানুষের দেওয়া। যেমন ধরো 1 হইলে যে কে, সেল আমরা বলতেছি, এটা কেন? মানুষে দিছে ভাই, মানুষের দিছে এগুলা। আমরা কতগুলো ডিজিট দিয়ে ইলেকট্রনকে সিম্বলাইজ করি, ইলেকট্রনকে লোকেট করি, তার জন্য হচ্ছে এই জিনিসগুলো দেওয়া। ওকে, আচ্ছা আমাকে হচ্ছে এহসানুল আলম বলছে ভাই এটা তো ক্লাস 9-10 ছিল। হ্যাঁ 9-10 ছিল, অবশ্যই 9-10 ছিল, কিন্তু 9-10 ছিল না এমন অনেক জিনিস এখানে পড়ানো হবে, একটু ধৈর্য ধরো। আমি তো এটাই বলতেছি 9-10 আর 11-12 এর মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আমি পূরণ করে দিব। এখন দেখি যে কি মিন করে, মানে এটা আসলে মিন করে কি। সো মিন করে হচ্ছে এল দ্বারা সাবশেল বুঝায়। কি বুঝায় ভাইয়া? সাবশেল বা উপশক্তি স্তর বুঝায়। কিরকম? এই যে বললাম না যে তোমাদেরকে একটা মানুষকে লোকেট করতে গেলে তার কি কি থাকা লাগে, বাড়ি জানতে হয়, ফ্লোর জানতে হয়। সো আমি পরমাণু জানলাম, শক্তি স্তর জানলাম, এন এর মাধ্যমে জানলাম সে কোন শক্তি স্তরে আছে। এখন আমি সাবশেল মানে এল এর মাধ্যমে জানবো সে কোন উপশক্তি স্তরে আছে। প্রত্যেকটা শক্তি স্তরের মধ্যে একটা কিছু কিছু উপশক্তি স্তর থাকে। তো যেমন ধরো আমি একটু যদি আলাদা করে দেই, এল এর মান যখন 0 হয় তখন আমরা সেখানে ধরে নেই হচ্ছে এস সাবশেল, এবং এস সাবশেল দেখতে কেমন জানো? এস সাবশেল দেখতে হচ্ছে গোলক আকার। এটা গোলক আঁকা তো খুবই কঠিন। ধরো এই হচ্ছে একটা গোলক, এটা যে গোলক সেটা বোঝানোর জন্য আমরা একটু অ্যাক্সিস দিয়ে দিচ্ছি। মানে এটা কিন্তু 3D একটা গোলক। যদি কি বললাম ভাইয়া, সেটা হইতেছে এল এর মান 0 হলে এস উপশক্তি স্তর বোঝায়, এবং যেটা দেখতে কেমন, যেটা দেখতে হচ্ছে গোলক আকার। ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে যে এস উপশক্তি স্তর দেখতে কেমন। অপশনে গোলাকারও ছিল, অপশনে গোলক আকারও ছিল, এবং অনেক স্টুডেন্ট না আবেগের ঠেলায় গোলাকার দিয়ে আসছে। না, গোল মানে হচ্ছে 2D, যেমন ধরো চুড়ি হচ্ছে গোল, আমি এখানে একটা বৃত্ত আঁকলে সেটা গোল হবে। আর গোলক মানে হচ্ছে ফুটবল, গোলক মানে হচ্ছে 3D। তো এই জিনিসটা অনেকে আসলে ভুল করে। তাহলে হচ্ছে কি হয়েছে ভাইয়া, আমি এখন আসলাম কিছু বুঝতেছি না, একটু ধৈর্য ধরো, অথবা আগের অংশটুকু একটু দেখে আসো টেনে। তো এস সাবশেল দেখতে কেমন? দেখতে হচ্ছে গোলক আকার। আমি এখানে ছোট করে একটু লিখে দিই, আর এগুলো সব হচ্ছে অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। এই জন্য তোমাদেরকে বলি না যে কোনো সেমিনার, কোনো সেশন, কোনো প্রেজেন্টেশনের প্রথম 10 মিনিট মিস করতে হয় না। মানে শেষ 10 মিনিট মিস করলে খুব একটা সমস্যা হয় না, কারণ শেষ 10 মিনিট এমন আহামরি গুরুত্বপূর্ণ কথা হয় না। কিন্তু প্রথম 10 মিনিট কখনোই মিস করতে হয় না, কারণ প্রথম 10 মিনিটে ওই সেমিনারে কি হবে, কারা কারা আসছে, কোন কোন প্রোগ্রাম আজকে আছে, কি কি মেনু থাকছে, সবই সেখানে বলে দেওয়া হয়। এবং যদি এমন কিছু বলে দেওয়া নাও হয়, তাও 10 মিনিট পরে আসলে তুমি প্যানিক করবা, তোমার মনের মধ্যে অ্যাংজাইটি তৈরি হবে যে প্রথম 10 মিনিটে কি না কি হয়ে গেছে। কিন্তু আমরা আসলে সবসময় আসলে প্রথম 10 মিনিটটাই মিস করি। এই অভ্যাসটা আসলে আমাদের জাতিগতভাবেই আছে, আমরা চেষ্টা করব এখান থেকে একটু বের হয়ে আসার। কোনো সেমিনার হোক, কোনো প্রেজেন্টেশন হোক, কোনো হচ্ছে আহ, কোনো হচ্ছে কনফারেন্স হোক, যেই হোক না কেন, প্রথম 10 মিনিট মিস করতে হয় না, শুরু থেকে থাকতে হয়। ওকে, আর শেষের 10 মিনিট তুমি যদি 10 মিনিট আগেও চলে যাও, তুমি জানো যে শেষে কি হতে পারে, কারণ তুমি হচ্ছে অলরেডি শুরু থেকে এই পর্যন্ত আছো। তো শেষের 10 মিনিট মিস করলে এমন আহামরি কিছু হয় না। হ্যাঁ, এই যে অনেকে হচ্ছে 5 মিনিট আগে থেকে বসে আছে। আচ্ছা আমাকে বলছে হচ্ছে আই ডোন্ট ইভেন নো
I don't even know how to differentiate 2D and 3D. আচ্ছা 2D হচ্ছে এই যে আমার এই বোর্ডটা, 2 ডাইমেনশন। দেখো তো আমার এই বোর্ড যদি একটা তলে আছে, ওকে, এই যে একটা বোর্ড একটা তলে আছে, এটা এক্স অ্যাক্সিস আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস, দুইটা ডাইমেনশন না, দুইটা হচ্ছে অক্ষ নিয়ে আছে। তো এটা আসলে একটা তলের উপরে আছে, মানে যে জিনিসটা চ্যাপ্টা সেটা হচ্ছে 2D, বুঝছো? আর 3D মানে হচ্ছে এই যে আমার হাতে হচ্ছে ধরো ফার্স্ট এই যে রিমোটটা আছে, সেই রিমোটটা তো আসলে মানে এই বোর্ডের উপরে বসানো যাচ্ছে না, কারণ বোর্ডের উপরে বসানোর পরে সামনে এদিকেও কিছু জিনিস আছে, এটা হচ্ছে 3D, 3 ডাইমেনশনাল। সো 2D মানে হচ্ছে দুইটা অক্ষ নিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে 2D। যেমন ধরো হচ্ছে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। সো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মিলে যে তলটা তৈরি হয় সেটা হচ্ছে 2D, দুইটা অক্ষ মিলে যে তলটা তৈরি হয়েছে সেটা। আর হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আর জেড অক্সিস মিলে, এই যে এক্স ওয়াই জেড, এই তিনটা মিলে যে তল তৈরি হয় বা যেটা তৈরি হয় সেটাকে আমরা 3D বলি। 3D মানে তোমার আশেপাশে তুমি যা জিনিস দেখো সেটা হচ্ছে 3D, আর খাতায় যে ছবিটা আঁকো সেই ছবিটা হচ্ছে 2D। এই হচ্ছে ডিফারেন্স। তাহলে আমি দেখলাম এল এর মান যদি 0 হয় তাহলে সেটা কি বোঝায়? এস উপশক্তি স্তর বোঝায়। আর এস উপশক্তি স্তর দেখতে কেমন? ইংলিশে স্ফিয়ার শেপ বলা হয়, বাংলায় বলা হয় গোলক আকার। ওকে, আমি একটু গোলকটা লিখে নেই, গোলক। আমি খাতায় একটা বৃত্ত আঁকলে সেটা হচ্ছে 2D, আর যদি এখানে একটা ফুটবল রাখতি সেটা হচ্ছে 3D হবে। এই হচ্ছে 2D এবং 3D এর মধ্যে পার্থক্য। দুনিয়ার ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে 3D। মানুষ কি 3D? অবশ্যই মানুষ 3D। তুমি যদি চ্যাপ্টা হয়ে তোমাকে ছবির মতো লাগাই দেওয়া যেত কোনো একটা ওয়ালের উপরে, তাহলে তুমি সেটা হচ্ছে 3D হইতো। আমি অনেক আগে থেকেই ভাইয়ার লাইভের জন্য অপেক্ষা করেছিলাম। রনি, শুধু ভাইয়ার লাইভ না, তুমি যেখানে থাকতে চাও সেখানে শুরু থেকে থাকবা, এটা হচ্ছে মেন কথা। এবার দেখো এল এর মান যদি 1 হয় তখন আমরা মিন করি হচ্ছে পি সাবশেল। পি সাবশেল দেখতে হচ্ছে অনেকটা এরকম, মানে বাইরে হচ্ছে দুই পাশে মোটা, মাঝখানে হচ্ছে চিকন। এখন দুই পাশে মোটা মাঝখানে চিকন, এটা অনেকটা ডাম্বেল না? তোমরা তো বোধহয় ডাম্বেল ছিল, দেখবা যে যারা ওয়ার্কআউট করে যে হাতের মাসেল বানায় যেটা দিয়ে, ওটাকে ডাম্বেল বলি। তো এল এর মান 0 হইলে এস সাবশেল, এন এর মান 1 হইলে পি সাবশেল। পি সাবশেল দেখতে হচ্ছে ডাম্বেল শেপ। এরপরে এল এর মান যদি 2 হয় তখন এটাকে আমরা ডি সাবশেল বলি, এবং ডি সাবশেল দেখতে হচ্ছে ডাবল ডাম্বেল। ডাবল ডাম্বেল মানে হচ্ছে এখানে এই দেখো এই একটা ডাম্বেল, এই যে একটা ডাম্বেল, আর এই পাশে আরেকটা ডাম্বেল আছে, তাহলে ওইটা হচ্ছে ডাম্বেল আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ডাবল ডাম্বেল। আর এরপরে দরকার নেই, এইটুকু জানলেই হইতেছে। তাইলে আমরা কি শিখছি? আমরা সহকারী কোয়ান্টাম নাম্বার দিয়ে আজকে ক্লাস শুরু করছি। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, আগে দেখলাম মানগুলো কেমনে বের করে। মানগুলো বের করা হয় হচ্ছে এল এর মান n-1 থেকে শুরু করে কি পর্যন্ত? 0 পর্যন্ত। কি বললাম ভাইয়া? n-1 থেকে শুরু করে 0 পর্যন্ত। সো মানগুলো কি হয় সেটা দেখছি। তারপর দেখি এল এর মান কি মিন করে। এল এর মান সাবশেল মিন করে। 0 হইলে এস সাবশেল, 1 হইলে পি সাবশেল, 2 হইলে ডি সাবশেল, 3 হইলে এফ সাবশেল। আর দরকার নেই আমাদের ওই পর্যন্ত, এটুকু জানলেই হইতেছে তিনটা। তাহলে 0 হইলে এস, 1 হইলে পি, 2 হইলে ডি। মনে রাখো 0 হইলে এস, 1 হইলে পি, 2 হইলে ডি। 0 হইলে এস, 1 হইলে পি, 2 হইলে ডি। এবং এস হইলে গোলক আকৃতির, পি হইলে ডাম্বেল আকৃতির, এবং ডি হইলে ডাবল ডাম্বেল আকৃতির। এই যে আমি আকৃতি বলতেছি, একটা হচ্ছে গোলক, একটা হচ্ছে ডাম্বেল, একটা ডাবল ডাম্বেল। এটা দিয়ে আসলে কি বোঝায়? এটা দিয়ে আকৃতি বোঝায় না? একটা হচ্ছে আকার, আকার মানে বোঝায় বড় না ছোট। এন দিয়ে আকার বুঝাইতো, দেখো এন দিয়ে বোঝাইতো শক্তি স্তরের আকার। এন এর মান বড় হইলে আকার বড় হইতো। শেপ কিন্তু পরিবর্তন হয় না, সবার কিন্তু সেম শেপই ছিল। তাহলে আমাকে কাঁচা বাচ্চারা বলতে হবে এল দিয়ে কি আকার বোঝায় না আকৃতি বোঝায়? কোয়েশ্চেন হচ্ছে এল এর মান দিয়ে কি আমরা আকার বুঝি নাকি আকৃতি বুঝি? বলো বলো। পি ইনফিনিটির মতো, হ্যাঁ অনেকটা ইনফিনিটির মতো দেখে মনে হয়, বড় ইনফিনিটি। আচ্ছা, যারা আমাকে বলছে আকৃতি, তারপরে হচ্ছে দেখি বাকিরা কি উত্তর দেয়। নূর হোসেন আকৃতি, তারপরে হচ্ছে অপু বণিক আকৃতি, তারপরে হচ্ছে রুবিনা আকৃতি, তারপরে হচ্ছে ইফতেখার বলছে আকৃতি, অমি বলছে আকৃতি। এটা সবাই বুঝছো। কিসের আকৃতি? আসলে শক্তি স্তরের আকৃতি না, কিন্তু উপশক্তি স্তরের আকৃতি। তাহলে আমি যদি এখানে একটা স্টেটমেন্ট লিখি
যে এল দ্বারা বা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি প্রকাশ পাই? আমরা প্রকাশ পাই হচ্ছে সাবশেলের আকৃতি। ওকে, আকারের আকৃতি কি একই নয়? ওই যে বার্নিং রোজ, ভাই এটা নিয়ে কথা বললাম। আকার বলতে বোঝায় বড় না ছোট, আকৃতি বলতে বোঝায় দেখতে কেমন সে, গোলক নাকি ডাম্বেল নাকি ডাবল ডাম্বেল সেটা বোঝায়। শক্তি স্তরের মধ্যে বিদ্যমান উপশক্তি স্তরের আকৃতি, ইয়াস সেটা, থ্যাংক ইউ। ওকে, এখন এখান থেকে কিছু মজার মজার প্রশ্ন আসে। মজার মজার প্রশ্নগুলো তোমাদেরকে একটু দেখাই। তাহলে আমি দেখো তো ভাই, এন এর মান যখন হচ্ছে 1 তখন এল এর মান হচ্ছে 0। তাহলে 1 এর জন্য একটা উপশক্তি স্তর হয়, সেটা হচ্ছে 1s উপশক্তি স্তর, তাই না? এন এর মান যখন হয় 2 তখন এল এর মান হয় হচ্ছে 1 এবং হচ্ছে 0। তাহলে দেখো তো ভাই, 2 এর জন্য s হয়, বা আমি এভাবে লিখি 0 হয় এবং 1 হয়। তাহলে 2 এর জন্য s হয়, 2 এর জন্য p হয়। কারণ 2 এর জন্য n এর মান 2, 2 এর জন্য হচ্ছে কি, 2 এর জন্য হচ্ছে s, 2 এর জন্য হচ্ছে p। n এর মান যখন হচ্ছে 3 হয় তখন l এর মান হয় হচ্ছে 0, 1 এবং হচ্ছে 2। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে 3 এর জন্য s হয়, 3 এর জন্য p হয় এবং 3 এর জন্য d হয়। সো একটা বিখ্যাত প্রশ্ন এখান থেকে পরীক্ষায় এত বেশি পরিমাণ আসে, স্টুডেন্ট আজ কম কম মনে হচ্ছে। হ্যাঁ, এমনিতেই হচ্ছে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আমরা যে কোনো কাজ খুব আগ্রহ নিয়ে শুরু করি, তারপরে গিয়ে না আমাদের ওই মোটিভেশনটা থাকে না। তোমাদেরকে বলছিলাম না, মোটিভেশন ডিসিপ্লিন। তো এবং এই জন্যই হচ্ছে ম্যাক্সিমাম মানুষ শাইন করে না, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে তোমার হচ্ছে শেষ পর্যন্ত গিয়ে ঝরে যায়। তবে যারা আসলে এই ধৈর্যটা রাখতে পারে, যারা এই ব্যাপারটাকে ধারণ করতে পারে, তারা শেষে গিয়ে ভালো করে, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে সামনে তো হচ্ছে আমাদের ঈদ, অনেক ঈদের ছুটিতে গেছে, সো হয়তো অনেকে রেকর্ড করে নিবে, কিন্তু লাইভে থাকার মাহাত্ম্য সবসময় বেশি। এই যে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, ক্লাস করা, নোট আপলোড করা, এই যে একটা যে ডিসিপ্লিন, একটা হচ্ছে রুটিন, এই রুটিনের মধ্যে থাকলে জিনিসটা শুকনোর মতো শেষ হয়ে যায়। তোমার মনে হয় না যে হচ্ছে সবাই তো আসলে শুরু করে, বাট কেন সবাই শেষ পর্যন্ত যায় না? কারণ সবাই শেষ পর্যন্ত যাবে না, মানে দ্যাটস দ্য রিয়েলিটি। এটা তোমাকে মানতে হবে। যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকে, যারা শেষ পর্যন্ত হচ্ছে নিজেকে সংযত রাখে, তারাই ভালো কিছু করে। তো এখান থেকে একটা বিখ্যাত প্রশ্ন আসে, সেটা হচ্ছে তোমাদেরকে একটু দেখাই যে 2D কি পসিবল কিনা। 2D পসিবল, এটা যে কি পরিমাণ আসবে কলেজে দেখবা। খুব বিখ্যাত প্রশ্ন যে 2D পসিবল কিনা। আমরা জানি 2D হচ্ছে, এই 2D মানে ওই 2 ডাইমেনশনাল না, এটা হচ্ছে 2D উপশক্তি স্তর। সো 2D কি পসিবল? না, 2D হচ্ছে পসিবল না। কেন পসিবল না? দেখো তো এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 2। তাহলে l এর মান কি পাওয়া যাবে, l এর মান পাওয়া যাবে হচ্ছে 0 এবং হচ্ছে 1, তাই না? এখন 0 এর জন্য তুমি s পাচ্ছ, আর 1 এর জন্য তুমি p পাচ্ছ। তুমি কোনো d এর জন্য পাচ্ছ না, মানে 2 পাইতেছো না। সো যেহেতু এখানে কোনো 2 হয় না, কোনো 2 হয় না মানে হচ্ছে কোনো d এখানে হয় না। এই হচ্ছে আমাদের আনসার, যে 2D কেন পাওয়া যাচ্ছে না। ঠিক আছে? ওকে, তাহলে আমি এল এর মানটা দেখলাম। এল এর মানটা যদি সংক্ষেপে একটু রিভিউ করে দেই, তাহলে কি দাঁড়াইলো? দাঁড়াইলো হচ্ছে এইটা, যে আমরা দেখলাম এল এর মান দিয়ে সাবশেল বোঝায়। এল এর মান কার উপরে নির্ভর করে? এল এর মান এন এর উপরে নির্ভর করে, এন মাইনাস ওয়ান থেকে শুরু করে 0 পর্যন্ত। এবং তারপরে মানগুলো কেমনে বের করে দেখলাম, এল এর মান কি মিন করে আমি সেটা দেখলাম। তারপরে দেখলাম হচ্ছে 2D পসিবল কিনা। এবং এটা কিন্তু এমসিকিউতে মাঝে মধ্যে আসে, কোনটা পসিবল আর কোনটা পসিবল না, নিচের কোনটি সঠিক নয়, নিচের কোনটি এটা নাই। সো এই জিনিসটা আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাকে রুবিনা বলছে, ভাইয়ের মোটিভেশন তো থাকলো, কিন্তু ডিসিপ্লিন কিভাবে ধরে রাখবে? এই যে রেগুলার লাইভে থাকতে হবে, ক্লাস করতে হবে, নোট করতে হবে, নোট আপলোড করতে হবে, এটা ডিসিপ্লিন। এরপরে এসেছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা এম, বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ডাম্বেলগুলো কি 3D? হ্যাঁ, 3। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, দেখো তো
ওই যে সহকারী বা সহকারী থাকে না, তুমি দেখলা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান নির্ভর করে হচ্ছে প্রধান কোয়ান্টাম নাম্বার। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মানটা কার উপরে নির্ভর করে? সহকারী কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করে। মানে জিনিসটা কিভাবে কাজ করে দেখো, আমরা দেখলাম হচ্ছে এন, এই যে এন এর মানটার উপরে নির্ভর করে কার মান? এল এর মান। আবার এল এর মানের উপরে নির্ভর করে কার মান? এম এর মান। জিনিসটা এভাবে চলতে থাকে। তাহলে আমি মোটামুটি দেখলাম যে এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মান হচ্ছে এম। এটা কার উপরে নির্ভর করে? এল এর উপরে নির্ভর করে। আমরা একটু দেখি যে এল এর উপরে নির্ভর করে। তো আমি আবারও বলতেছি, দেখো আমরা দুইটা সেগমেন্টে শিখবো। একটা সেগমেন্ট হচ্ছে কি মান বের করা হয় বা মানটা বের করা হয় কিভাবে, আরেকটা সেগমেন্ট হচ্ছে মানটা কি মিন করে। তুমি যখনই কোয়ান্টাম নাম্বার পড়বা তখনই তোমাকে দুইভাবে পড়তে হবে। একটা হচ্ছে মানটা আগে বের করি চলো, কি মিন করে এটা বোঝার দরকার নেই, আর পরে দেখবো হচ্ছে মানটা কি মিন করে। তো আমরা বাম পাশে দেখি যে মানটা কেমনে বের করে। মানটা হচ্ছে এম সমান হচ্ছে মাইনাস এল থেকে শুরু করে, সংখ্যা রেখা যেরকম সেরকম মাইনাস এল থেকে শুরু করে জিরো সহ কি পর্যন্ত? প্লাস এল পর্যন্ত। কি বললাম কাঁচা বাচ্চারা? মাইনাস এল থেকে শুরু করে জিরো সহ কি পর্যন্ত? প্লাস এল পর্যন্ত। এই হচ্ছে আমাদের এম এর মান। তোমরা কার কাছ থেকে কত সালামি নেবা, এটা কি ঠিক করছো? ফিক্স করা হয়েছে? আমি কত দিব? না না, মিউট হয়ে যায় নাই, মিউট হয়ে যায় নাই। ওকে, ঈদ মুবারক ভাই, সালামি দেন। ঈদের দিন সকালবেলা হচ্ছে বড় জারি পাবা, যে যাকেই মনে হবে যে তোমার থেকে বয়সে বড়। দাঁড়াও 1 মিনিট। ওকে, সো মাইনাস এল থেকে শুরু করে জিরো সহ কি পর্যন্ত? প্লাস এল পর্যন্ত। এখন আগে মানগুলো বের করি, তারপর একটু দেখি। কালকে আমি হচ্ছে বাড়ি যাব, তো মানে গ্রামে যাব। সো এই বাসের টিকিট নিয়ে একটু কথা হচ্ছিল। যদি এরকম হয় এল এর মান যদি জিরো হয়, তখন এম এর মান কত? ভাই জিরোর তো প্লাস মাইনাস কিছু হয় না, মানে জিরোর কোনো প্লাস মাইনাস হয় না। সো এল সমান জিরো হইলে এম সমান কত হয়? এম সমান হচ্ছে জিরো হয়। মানে আগে আমরা মানগুলো বের করি, তারপরে দেখবো যে কোনটা কি মিন করে। তারপরে হচ্ছে এল এর মান যদি 1 হয়, তখন এম সমান কত? এম সমান হচ্ছে -1, 0 এবং হচ্ছে +1। -1, 0 এবং +1। ওকে, -1, 0 এবং হচ্ছে +1। এল সমান যদি হচ্ছে 2 হয়, তখন এম সমান কত? -2, -1, 0, +1 এবং হচ্ছে +2। তো মোটামুটি আমরা বুঝে গেছি যে হচ্ছে মানটা কেমনে বের হয়। এবং দেখো তো কতগুলো মান হয়। এখানে যখন শূন্যটা মান, এখানে মান, মানে এখানে যখন একটা মান, এই শূন্য মানে কিন্তু ম্যাথমেটিক্যালি শূন্য সেটা না, মানে এই শূন্য মানে হচ্ছে একটা মান।
এখানে যখন একটা মান নিছো তখন তুমি এখানে কতগুলো মান পাচ্ছ? 3টা মান পাচ্ছ না? মানে মানগুলো ডাবল হইতেছে, এই যে -1 একটা +1 একটা ডাবল হয়ে গেল না? আর তারপরে একটা বেশি হইতেছে। 2 যখন নিচে দেখো ডাবল হয়ে গেছে না? -2 -1 0 +1। মানে আমি যদি এখানে একটা ফরম্যাট দেখাই, দেখো এই ফরম্যাটটা বুঝো কিনা, সেটা হচ্ছে এল এর যে কোনো মানের জন্য এম এর 12+1 সংখ্যক ভ্যালু হয়। কি বললাম ভাই? এল এর যে কোনো মানের জন্য এম এর 12+1 সংখ্যক ভ্যালু হয়। আমাকে বলো তো এটা কে বুঝছো? আমি বুঝাই দেবো, সমস্যা নাই, কিন্তু এটা কে কে বুঝছো একটু কমেন্ট করো। এল এর যে কোনো মানের জন্য এম এর 12+1 সংখ্যক ভ্যালু হয়, এটা একটু কে কে বুঝছো বলো। আচ্ছা, আমাকে মাহি বলছে, আমি বুঝি। ওকে, দেখি বাকি কে বুঝতে পারে। বুঝছি বুঝছি, জি ভাই বুঝছি। আচ্ছা, যারা বুঝো নাই তাদের জন্য বলতেছি কেমনে হয়েছে। তুমি যদি এখানে 2l মানে l এর মানটা যদি 0 বসাও, দেখো এখানে তো l এর মান 0, তাহলে 2 × 0 + 1 মানে 1 থাকে না? অর্থাৎ সেখানে হচ্ছে কি পাই, সেখানে হচ্ছে একটা মান পাচ্ছে, এই যে একটা মান পাইছি। l এর মানটা এখানে 1 বসাও, এই যে এখানে 1 বসাও, তাহলে 2 × 1 মানে কি 3টা, দেখো এখানে 3টা মান পাচ্ছ। তুমি যদি l এর মান এখানে 2 বসাও, তাহলে m এর কয়টা মান পাচ্ছ? m এর 5টা মান পাচ্ছ। ইভেন এটা চিন্তা করা লাগে না আসলে কি হয়েছে, -l থেকে শুরু করে 0 সহ কি পর্যন্ত, +l পর্যন্ত। -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত, মানে কি একটা প্লাস মান একটা মাইনাস মান, একটা প্লাস মান একটা মাইনাস মান, একটা প্লাস মান একটা মাইনাস মান, ডাবল হয়ে গেল না? আর এই 1 কেন, এই 1টা হইতেছে মাঝখানে হচ্ছে শূন্যের জন্য। তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি যে কি মানটা কেমনে বের করতে হয়। এখন আমরা দেখব যে মানটা কি মিন করে। তাহলে খেয়াল করছো, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে m। ওকে, ভালো কথা, m। m এর মান দিয়ে কি বোঝায়, m এর মান দিয়ে কি বুঝে পড়ে, আগে দেখি m এর মান কেমনে বের করে। -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত, অর্থাৎ m এর যে কোনো মানের জন্য, m এর যে কোনো মানের জন্য, সরি l এর যে কোনো মানের জন্য m এর 12+1 সংখ্যক ভ্যালু হচ্ছে পসিবল হয়, এতগুলো ভ্যালু হয়। এবার চলো দেখি মানটা মিন করে কি। মিন করে হচ্ছে, সো আমরা এখন দেখব যে হচ্ছে m কি সিম্বল করে বা কি বোঝায়। m দ্বারা বোঝায় হচ্ছে সাবশেলের 3D বিন্যাস। কি বোঝায় ভাইয়া? সাবশেলের 3D বিন্যাস। মানে একটা সাবশেল শূন্য স্থানে কিভাবে থাকে সেটা বোঝায় হচ্ছে আমাদের m এর মানটা। ভাই 3D বিন্যাস মানে কি? যেমন ধরো এই যে আমি শূন্য স্থানে আছি, 3D মানে হচ্ছে যে 3 ডাইমেনশনাল স্পেসে আমি এখন আছি। শূন্য স্থান বলতে 3D বোঝায়। এই যে আমি দুই হাত এরকম ভাবে থাকতে পারি, এটা আমার একটা ধরো 3D ওরিয়েন্টেশন একটা, এটা আমার একটা 3D ওরিয়েন্টেশন। আবার ধরো হচ্ছে যে আমি এভাবে আছি, এটা আমার আরেকটা 3D ওরিয়েন্টেশন। বা ধরো আমি এভাবে আছি, এটা আমার আরেকটা 3D ওরিয়েন্টেশন। তো এই যে আমি সাবশেলগুলো যে বলতেছি এগুলো না বিভিন্নভাবে 3D স্পেসে থাকে। সো কিভাবে থাকে সেটা যদি একটু দেখাই দেই, আমি হচ্ছে 1 দিয়ে শুরু করি। দেখো l এর মান যখন 1 হয় তখন কোন সাবশেল? আমরা জানি p সাবশেল। l এর মান যখন 1 হয়, মানে যখন 1 হয় তখন হচ্ছে এটা p সাবশেল। ওকে, ভালো কথা। তখন m এর আমি কি কি মান পাই? m এর মান পাই হইতেছে -1, এখানে 0, এখানে হচ্ছে +1। সো -1, 0, +1 এরকম তিনটা ভ্যালু পাইতেছি। এই যে আমি p এর জন্য যে তিনটা ভ্যালু পাইলাম, p এর জন্য যে তিনটা ভ্যালু পাইলাম, এটা কি মিন করে কাছে বাচ্চারা জানো? এটা মিন করে যে p সাবশেলটা 3 ডাইমেনশনাল স্পেসে তিন ভাবে থাকতে পারে। তিন ভাবে থাকতে পারে কিরকম? এই যে একটাকে আমরা বলি হচ্ছে px। px মানে হচ্ছে x অ্যাক্সিস বরাবর হচ্ছে এই যে থাকে, x অ্যাক্সিস বরাবরটা ইলেকট্রনের মেঘ থাকে। সো আমি যদি অক্ষগুলো আঁকতে চাই, ধরো এই হচ্ছে আমাদের x অক্ষ, এই হচ্ছে x অক্ষ, আর এই হচ্ছে আমাদের y অক্ষ।
সো px মানে হচ্ছে ওইটা থাকে, কিন্তু ওই যে ইলেকট্রনের যে ডাম্বেলটা, যে মেঘটা, সেটা কোন অক্ষ বরাবর থাকে? এক্স অক্ষ বরাবর থাকে। তিনটা কিন্তু, একটা হচ্ছে পি ওয়াই মানে ডাম্বেলটা ঠিকই থাকে, কিন্তু ওই যে কোন বরাবর থাকে? ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে। সো যদি আমি হচ্ছে এটা দেখাতে চাই, এই হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। পি জেড যেটা শূন্যস্থানে বা বোর্ডে ওই যে জেড অ্যাক্সিস আঁকাটা খুবই কঠিন, কিন্তু তারপরে একটু যদি একটু এঁকে দেখাই, ধরো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, ধরো এই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর নর্মাল এরকম কোনাকুনি জেড অ্যাক্সিস দেওয়া হয়। সো এই হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। ওকে, এই হচ্ছে আমাদের পি জেড। তাহলে খেয়াল করছো, সেটা হতেছে আমি যখনই হচ্ছে এল এর মান নিচ্ছি 1, -1, 0, +1, মানে আমি পাইতেছি হচ্ছে এল এর মান দিয়ে কি বুঝাই? এল এর মান দিয়ে কোন উপশক্তি স্তর সেটা বুঝাই। আর এম এর মান দিয়ে বুঝাই ওই উপশক্তি স্তরটা শূন্য স্থানে কত ভাবে থাকতে পারে। পি এর জন্য ওটা শূন্য স্থানে তিন ভাবে থাকতে পারে, একটা হচ্ছে পি এক্স, পি ওয়াই এবং হচ্ছে পি জেড। এই যে পি এক্স, পি ওয়াই, পি জেড এইগুলোকে আমরা অরবিটাল বলি। ওকে, সো এই যে আমরা বলতে পারি 3D বিন্যাস, এই বিন্যাসটাকে আসলে কি বলা হয়? অরবিটাল। মানে প্রত্যেকটা বিন্যাস হচ্ছে একটা করে অরবিটাল। অরবিটাল কি জিনিস? ওই যে বলছিলাম, তোমার আমি বাসা না জানি, তোমার আমি ফ্লোর জানি, তোমার আমি ফ্ল্যাট জানি, সো তোমার তো একটা রুম থাকে, সেই রুমটা হচ্ছে পিএক্স। সো ইলেকট্রন আসলে টেকনিক্যালি ওই পিএক্স এর মধ্যেই থাকে। ঠিক আছে? ডাম্বেলটা কি বুঝি নাই? ডাম্বেল বলতে বুঝে মাঝে মোটা, দুই পাশে মাঝে চিকন, দুই পাশে মোটা, সেটাকে আমরা ডাম্বেল বুঝি। তাহলে কি বললাম ভাইয়া? আমরা দেখলাম হচ্ছে পিএক্স, পিওয়াই, পিজেড। সো আবারও বলতেছি, এন দিয়ে বোঝাই হচ্ছে কোন শক্তি স্তর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এল দিয়ে বোঝায় কোন উপশক্তি স্তর, শক্তি স্তরের মধ্যে কি থাকে? উপশক্তি স্তর থাকে। আর এম দিয়ে বোঝায় সেই উপশক্তি স্তরটা শূন্যস্থানে কতভাবে থাকতে পারে, সেই উপশক্তি স্তর শূন্যস্থানে কতভাবে থাকতে পারে, এবং একটা উপশক্তি স্তর শূন্যস্থানে যতভাবে থাকে সেই উপশক্তি স্তরের আন্ডারে অরবিটাল ততটা। আবারও বলতেছি যে এল দিয়ে বোঝায় কোন উপশক্তি স্তর, এস উপশক্তি স্তর না পি উপশক্তি স্তর নাকি ডি উপশক্তি স্তর। আবারও বলতেছি যে এল দিয়ে বোঝায় কোন উপশক্তি স্তর, এস নাকি পি নাকি হচ্ছে ডি। ভালো কথা। আর এম দিয়ে বোঝায় সেই উপশক্তি স্তর শূন্যস্থানে কতভাবে থাকে। কি বললাম? সেই উপশক্তি স্তরটা শূন্যস্থানে কতভাবে থাকে, এবং একটা উপশক্তি স্তর শূন্যস্থানে যতভাবে থাকে সেই উপশক্তি স্তরের মধ্যে ততগুলো অরবিটাল থাকে। তাহলে আমি বলতে পারি পি এর মধ্যে অরবিটাল কয়টা? পি এর মধ্যে অরবিটাল হচ্ছে তিনটা। কি কি? পি এক্স, পি ওয়াই এবং হচ্ছে পি জেড। যদি আমি ডিটা দেখানোর চেষ্টা করি, ধরো এরকম যে এল এর মান যখন হচ্ছে 2 হয়, তখন এম এর মান কত হবে? এম এর মান হবে -2, -1, 0, +1 এবং হচ্ছে +2। এখানে সবাইকে একটু বলে দিতে চাই, ধরো আগেরটাই দেখাই, +1 এবং +2। তুমি জানো একটা পিএক্স, একটা পিওয়াই, একটা পিজেড, কিন্তু ভাই বিশ্বাস করো আসলে কোনটা পিএক্স, কোনটা পিওয়াই, কোনটা পিজেড, মানে -1 কার জন্য, 0 কার জন্য, +1 কার জন্য, এটা কিন্তু বের করা যায় না, বুঝছো? ছবিগুলোকে আঁকতে হবে, অবশ্যই আঁকতে হবে। তার মানে 2 মানে কি? ডি উপশক্তি স্তর না? ডি উপশক্তি স্তরে 3D ওরিয়েন্টেশন কয়টা? 5টা। মানে ডি উপশক্তি স্তর শূন্যস্থানে কত ভাবে থাকে? 5 ভাবে থাকে। এখন এই ছবিগুলো আমি একটু দেখাচ্ছি না। একটা হচ্ছে ডি এক্স ওয়াই, একটা হচ্ছে ডি ওয়াই জেড। এই ছবিগুলো তোমাদেরকে ক্লাসের মধ্যে শেখাবো, বাট আগে কনসেপ্টটা শিখো, বেসিকটা শিখো, যেটা আমি তোমাদেরকে শেখাতে চাচ্ছি। তারপর হচ্ছে ডি জেড এক্স, তারপরে হচ্ছে ডি এক্স স্কোয়ার, এটা কিন্তু মাইনাস না, এটা হাইফেন, ওয়াই স্কোয়ার, আর ডি জেড স্কোয়ার। এই হচ্ছে আমাদের ডি এর অরবিটাল গুলো। সো ডি একটা উপশক্তি স্তর, ডি এক্স এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এগুলো হচ্ছে আমার অরবিটাল। খবরদার এটা কিন্তু মাইনাস না, এগুলো কিন্তু মাইনাস না। সবাইকে এবার একটু হইলেও বুঝতে পারছি? একটু হইলেও আগের থেকে স্মুথ হয়েছে তো? তাইলে ইভেন হচ্ছে যদি আমি এস এর ক্ষেত্রে দেখাই, এস এর ক্ষেত্রে কেন আগে থেকে দেখাই নাই? কারণ এস এর ক্ষেত্রে দেখাইলে স্টুডেন্টরা ফিল করতে পারতো না। কেন ফিল করতে পারতো না? কারণ দেখো ভাই, এল এর মান যখন হচ্ছে তোমার 0 হয়, এস, তখন এম এর মানও 0।
জিরো মানে হচ্ছে ওই এসটা শূন্য স্থানে একভাবে থাকে মানে ওর অরবিটাল সংখ্যা হচ্ছে একটাই। সো এসটা দেখালে যেন স্টুডেন্টরা ফিল করতে পারে না, তার জন্য হচ্ছে আমরা দেখাই নাই এসটা দিয়ে, বা শুরুতেই দেখাই নাই। তাহলে কি মিন করে একটু বলে দিই, সেটা হতেছে আগে মান দেখি। এল এর মানটা -m থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত। কি বললাম? -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত, এই হচ্ছে আমাদের এল এর মান। এরপরে দেখলাম যে এর কতগুলো মান হয়, 12+1 সংখ্যক মান হয়। 12+1 সংখ্যক মান হয়, মানের সংখ্যা বের করলাম। এর মানে হচ্ছে এটা কি মিন করে? এটা মিন করে একটা উপশক্তি স্তর শূন্য স্থানে কতভাবে থাকে। কি বললাম? একটা উপশক্তি স্তর শূন্য স্থানে কতভাবে থাকে সেইটা মিন করে হচ্ছে কোনটা? সেটা মিন করে হচ্ছে আমাদের এম এর মান। সো আমি দেখলাম যে এস উপশক্তি স্তর শূন্য স্থানে একভাবে থাকে, মানে এস উপশক্তি স্তরের আন্ডারে একটাই হচ্ছে অরবিটাল। এটা কিরকম? তোমরা দেখবে মাঝে মধ্যে ওয়ান রুমের ফ্ল্যাট পাওয়া যায়, দেখছো কখনো? এই ওয়ান রুমের ফ্ল্যাট মানে একটা ফ্ল্যাট, সেখানে জাস্ট রুম একটাই, ব্যাচেলারদের রাখার জন্য, ব্যাচেলারদের ভাড়া দেওয়ার জন্য মাঝে মধ্যে থাকে। সো এসটা হচ্ছে একটা ওয়ান রুমের ফ্ল্যাট, যে রুমে ফ্ল্যাট মাত্র একটাই, ওই ফ্ল্যাটও একটা, রুমও একটা, বুঝছো? ওয়ান রুমের ফ্ল্যাট। আর সো এস হচ্ছে একটা উপশক্তি স্তর যার মধ্যে অরবিটাল হচ্ছে একটা, ও মানে ও শূন্য স্থানে 3D বিন্যাসের একটাই। এরপর হচ্ছে আমি দেখলাম পি এর জন্য আমি এম এর কয়টা মান পাই? 3টা। তার মানে পি একটা উপশক্তি স্তর যার মধ্যে 3টা ভাবে সে থাকে সে নেচারে, তার মানে হচ্ছে শূন্য স্থানে সে 3 ভাবে থাকে, 3টা হচ্ছে অরবিটাল। তো একটা উপশক্তি স্তর যতভাবে থাকে তার মধ্যে ততগুলো অরবিটাল থাকে। সো এস এ অরবিটাল একটা, পি তে অরবিটাল 3টা এবং ডি তে অরবিটাল হচ্ছে 5টা। ওকে, এবার এইখান থেকে যদি আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দেই, আর এরপরে হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন দিয়ে তো স্পিন বোঝায়, তাই না? স্পিন কোয়ান্টাম নাম্বার এর মানটা হচ্ছে, একটা হচ্ছে +12, এই +12 -12 এর ক্ষেত্রে কিন্তু অনেক কাহিনী আছে। এটা আমার সাথে লাইফের সাথে খুব স্মৃতি বিজড়িত একটা কনসেপ্ট, বুঝছো? আমি যখন হচ্ছে উদ্ভাসে হচ্ছে প্রথম টিচার হিসেবে জয়েন করার জন্য ডেমো ক্লাস নিচ্ছি, মানে উদ্ভাসে টিচার রিক্রুটমেন্ট প্রসেসটা আমি যখন দিছিলাম তখন এমন ছিল যে ওই একজন বড় ভাইয়াকে বুঝাইতে হইতো, বুঝছো? এখন এখানে প্রথম তুমি তোমার ইচ্ছা মতো টপিক বুঝাবা। তো আমি সেখানে স্পিন কোয়ান্টাম নাম্বার বুঝাইছিলাম অনেক সময় নিয়ে, প্রায় 20 মিনিট ধরে। তো ওইদিকে আমরা যাচ্ছি না, +12 -12 কেন? কারণ একটা এন্টি ক্লকওয়াইজে ঘুরে, একটা ক্লকওয়াইজ ঘুরে, তার জন্য হচ্ছে +12 -12। এবার তোমাদেরকে কিছু হচ্ছে জিনিসপত্র দেখাই, এখান থেকে কয়েকটা তথ্য। সেই তথ্যগুলো হচ্ছে এইটা, কাঁচা বাচ্চারা এগুলো একটু সবাই এক্সট্রাক্ট করো আর কি। এন দিয়ে বোঝায় শেল, এল দিয়ে বোঝায় সাবশেল, এম দিয়ে বোঝায় হচ্ছে অরবিটাল, আর এস দিয়ে কি বোঝায়? এস দিয়ে বোঝায় স্পিন। এইটুকু কি আমরা বুঝে গেছি না? এন হচ্ছে শেল, এল হচ্ছে সাবশেল, এম হচ্ছে অরবিটাল, আর এস দিয়ে বোঝায় হচ্ছে স্পিন। যদি বাংলায় বলি, মাঝে মধ্যে এগুলো হচ্ছে বাংলায় চাই, দেখো তো ভাই, এটা কি বোঝায়? এটা বোঝায় কক্ষপথের আকার, তাই না? এটা কক্ষপথের আকার বোঝায়। এটা হচ্ছে উপকক্ষপথ বা উপশক্তি স্তর, যাই বলো, উপকক্ষপথের আকৃতি বোঝায়, তাই তো? এটা হচ্ছে কক্ষপথের আকার, এটা হচ্ছে উপকক্ষপথের আকৃতি। এম দিয়ে বোঝায় হচ্ছে উপকক্ষপথের বা উপশক্তি স্তরের 3D বিন্যাস সংখ্যা, মানে কতভাবে সে থাকতে পারে, 3D বিন্যাস সংখ্যা। এবং যতগুলো 3D বিন্যাস ততগুলো হচ্ছে তার অরবিটাল সংখ্যা। আর স্পিন হচ্ছে ইলেকট্রন কোন দিকে ঘুরে। ইলেকট্রন ক্লকওয়াইজে ঘুরতে পারে, মানে ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে, কাউন্টার ক্লকওয়াইজে ঘুরতে পারে। সো স্পিন হচ্ছে, একটাকে আমরা বলি +12, একটাকে বলি হচ্ছে আমরা -12। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বার। সবার কি লেখা হয়েছে? এটুকু লেখা হলে সবাই একটু ডান লিখো।
ওকে, ডান 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 ডান। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা কিছু প্রবলেম সলভ করি। দেখো তো ভাই, ইলেকট্রন সংখ্যা যদি হয়, ধরো তোমাকে পরীক্ষায় বের করতে বললো ইলেকট্রন সংখ্যা, না আগে আচ্ছা ইলেকট্রন সংখ্যাই বের করতে বলি। পরীক্ষা এমন একটা প্রশ্ন চাইলো যে কোন একটা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা থাকলো। তুমি যখন ইলেকট্রন সংখ্যা বের করবা, ধরো যে তোমাকে কোনো একটা শক্তি স্তর দিয়ে বললো এই শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকে সেটা বের করো। তাহলে আমরা এরকম একটা ফর্মুলা তো মুখস্থ করছি 2n², তাই না? যদি আমাদেরকে হচ্ছে n এর ভ্যালু দেওয়া থাকে যে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বের করো, বা তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন বের করো, বা চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন বের করো, তাহলে সেখানে আনসার হচ্ছে 2n²। কিন্তু আমাদেরকে যদি n এর মান না দিয়ে l এর মান দেওয়া থাকে, তোমরা কি জানো প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে? জানি এটা, কে কে জানো বলো? প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, কে কে জানি? কি বললাম ভাইয়া? প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, এটা আমরা অনেকেই জানি বা অনেকেই জানার কথা, এটা এটা জানা উচিত। তাহলে আমি দেখলাম অরবিটাল সংখ্যা কত ছিল, 12+1 না? কারণ m এর যতগুলো মান ততগুলো অরবিটাল, তাহলে অরবিটাল হচ্ছে 12+1, তাহলে ইলেকট্রন কি হবে? ইলেকট্রন হবে হচ্ছে 2 × 12+1, 2 × 12+1। ওকে, অনেকেই জানে। তাহলে খেয়াল করছো, ইলেকট্রন সংখ্যা যদি তোমাকে n এর ভ্যালু প্রশ্নে দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা 2n², আর তোমাকে যদি l এর ভ্যালু দেওয়া থাকে প্রশ্নে তাহলে হচ্ছে 2 × 12+1। এটা দিয়ে বের করা যায়, এটা দিয়ে বের করা যায়, কোনো সমস্যা নাই। মাঝে মধ্যে না অরবিটাল সংখ্যা চাই, বুঝছো? অরবিটাল সংখ্যা কি জিনিস? ভাই আমি জানি ইলেকট্রন সংখ্যা যা হবে, মানে ইলেকট্রন সংখ্যা যা হবে, অরবিটাল সংখ্যা তার কি হবে? অরবিটাল সংখ্যা তার অর্ধেক হবে। তাহলে অরবিটাল সংখ্যা যদি আমাদেরকে n এর ভ্যালু দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে n², আর যদি l এর ভ্যালু দেওয়া থাকে তাহলে সেখানে কি হবে? সেখানে হবে হচ্ছে 12+1। এই হচ্ছে আমাদের অরবিটাল সংখ্যা। হুম, এই তো বুঝে গেছো। এবার আমরা আরো কিছু প্রবলেম সলভ করি। যেমন এই প্রশ্নটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা গণনা করো। ধরো সিকিউতে আসলো আর কি, তৃতীয় স্তরে ইলেকট্রন সংখ্যা কত বের করতে বলছে, এই হচ্ছে তোমার কোয়েশ্চেন। প্রশ্ন হচ্ছে একটা পরমাণু তৃতীয় শক্তি স্তরে আছে, তো সেই তৃতীয় শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকে, এবং এটা কিন্তু কাছে পাচ্ছেরা সিকিউতে আসছে। তো আমি জানি তোমাদের কাছে মনে হইতে পারে ভাই 2n² করলে তো 18 হবে। না না, ওটা বের করলে হবে না, সিকিউতে আসলে তোমাকে করে দেখাইতে হবে, তুমি এটা বুঝো। হ্যাঁ, আমাকে হচ্ছে যারা বলছে 18, দীপ্তি বলছে 18, হালিমা বেগম বলছে 18, আহনাফ বলছে 18, আকিল আহনাফ বলছে 18, সেটা তো আমি জানি 18, কিন্তু তোমাকে কোয়ান্টাম সংখ্যা বের করে দেখাইতে হবে। আমরা একটু কোয়ান্টাম সংখ্যা বের করে দেখাই। আচ্ছা, তৃতীয় শক্তি স্তর মানে n সমান কত? n সমান হচ্ছে 3। মানে এই প্রশ্ন যখন স্যার করেন, স্যারের তো একটা উদ্দেশ্য থাকে না, আমি কি জানতে চাই, বুঝছো? তো যখন হচ্ছে তৃতীয় শক্তি স্তর বের করলাম, n এর মান হচ্ছে 3। সো স্যার কিন্তু আসলে এই প্রশ্ন করা মানে তোমার কাছে এটা জানতে চাই নাই তুমি ইলেকট্রনের সংখ্যাটা জানো কিনা। স্যার কিন্তু এটা জানতে চাইছেন যে তুমি আসলে কোয়ান্টাম সংখ্যার কনসেপ্টে রাখো কিনা। প্রশ্নকর্তার তো একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য হচ্ছে এটা। n সমান 3, তাহলে l সমান কত? 0, 1 এবং 2, তাই না? বা এখানে লিখি যে আমি l সমান কি পাচ্ছি, l সমান একটা পাচ্ছি হচ্ছে 0, একটা পাচ্ছি 1 এবং একটা পাচ্ছি 2, এই তো। তাহলে l সমান যদি 0 হয়, কাছাকাছি m সমান কত? 0। তাহলে l সমান 0 এর জন্য m সমান কি পাচ্ছি? m সমান পাচ্ছি হচ্ছে 0। এই 0 মানে এখানে অরবিটাল কয়টা? অরবিটাল হচ্ছে একটি অরবিটাল, তাই না? একটি অরবিটাল। l এর মান যখন 1 তখন m এর মান কি? আমি এখন হচ্ছে এভাবে লিখি +-1, মানে এখানে দুইটা মান আর হচ্ছে 0। তার মানে এখানে কয়টা অরবিটাল? তিনটা অরবিটাল। l এর মান যখন 2, m সমান কত? m সমান হচ্ছে +-2 +-1 0।
এখানে কয়টা অরবিটাল, এখানে 5টা অরবিটাল। তাহলে মোট অরবিটাল দাঁড়ালো কয়টা? মোট অরবিটাল দাঁড়ালো হচ্ছে 9টা, তাই না? অরবিটাল যদি 9টা হয়, আমরা জানি ইলেকট্রন কয়টা হবে, এর ডাবল হবে। সো ইলেকট্রন ডাবল মানে হচ্ছে ইলেকট্রন কত হবে? ইলেকট্রন হবে হচ্ছে ই সমান হচ্ছে 9 ইন্টু 2 মানে কয়টা? মানে হচ্ছে 18টা। এই যে ইজি পিজি লেমন স্কুইজি, এমনি তোমাকে দেখাইতে হবে, ওই ইয়া দেখাইলে হবে না 2n স্কোয়ার যদি সিকিউতে আসে। এটা কি বুঝতে পারছি সবাই? অরবিটাল থাকে কোথায়? উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল থাকে। সো ওই ভিজুয়ালাইজেশন তার আমি এখন করাতে পারবো না। আমি আপাতত তোমাকে বেসিক কনসেপ্টটা বোঝাচ্ছি। 9-10 এ অনেকে হয়তো এটা পড়ছো, বাট একেবারে টু দ্য পয়েন্ট ক্রিস্টাল ক্লিয়ার অনেকে বুঝতা না। এখন দেখো একটা টপিক 9-10 এ আছে, বা টু দ্য পয়েন্ট ক্রিস্টাল ক্লিয়ার যদি না বুঝে যাও, তখন ইন্টারমিডিয়েটে কি ঝামেলায় পড়বা। তুমি দেখবা যে হচ্ছে এই টপিকটা ইন্টারমিডিয়েটে স্যাররা আবার প্যাচাবে সেম জিনিস। বাট আমি বিশ্বাস করি আমার এখানে যারা আছো তারা ওই প্যাচাপেচির মধ্যে যাবা না। তারপর আসে হচ্ছে এইটা। তাহলে আমি কি বললাম একটু রিপিট করি, কে যেন রিপিট করতে বলছে। প্রকৃতি, জেবা, তাজনিন, প্রকৃতি, যারা আসলে একটু স্লো লার্নার আছো তারা একটু চেষ্টা করবা ফাস্ট লার্নার হওয়ার। মানুষ কিন্তু হচ্ছে ভাই থেকে শিখে, বুঝছো? একটু ফাস্ট লার্নার হইতে হবে। কারণ ওই যে আমি তোমাকে রিপিট করলে কিন্তু সমস্যা নেই আমার, বাট তুমি যদি হচ্ছে বারবার ভাই রিপিট করুক এভাবে চিন্তা করো, তখন তুমি কিন্তু ফাস্ট লার্নার হবা না। তোমাকে আসলে প্র্যাকটিস করতে হবে, ফাস্ট লার্নার হওয়ার প্র্যাকটিস করতে হবে। সো এখানে তৃতীয় শক্তি আছে মানে n সমান 3। তাহলে হচ্ছে আমাদের l সমান কত? 0, 1 এবং 2। তো l সমান 0 হইলে m সমান 0 মানে একটা অরবিটাল। l সমান 1 হইলে m সমান +1 -1 0 তিনটা অরবিটাল। যদি 2 হয় তাহলে এখানে মোট 5টা মান না, দুইটা 4টা আর একটা 5টা। তাহলে 5টা মান মানে হচ্ছে এখানে 5টা অরবিটাল। তাহলে মোট অরবিটাল 9টা, ইলেকট্রন হচ্ছে 18টা। এরপরে মাঝে মধ্যে এরকম প্রশ্ন আসে, নাইট্রোজেনের শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা বের করতে হবে। ওই একই কথা। আচ্ছা, যারা বলছে ভাই এটা 2 × 12+1 দিয়ে দেখান, এই 2 × 12+1 দিয়ে দেখবে একটা অরবিটাল আসে, এখানে 2 × 12+1 দিয়ে দেখবে তিনটা অরবিটাল আসে, একই মান আসবে। হ্যাঁ, ওই যে অলরেডি হচ্ছে আদনান ফারুক লিখে দিছে জেলাও সেই কদু। এখানে আমি ভ্যালুগুলো দেখাই করছি, আর ওখানে সূত্র দিয়ে করছি, একই মান আসবে। থ্যাংক ইউ আদনান। এই যে বন্ধুদেরকে হেল্প করতে হবে আসলে, তুমি নিজেও শিখবা। সো নাইট্রোজেনের শেষ ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম নাম্বার, মানে n এর মান কত, l এর মান কত, m এর মান কত, s এর মান কত, এগুলো বের করতে হবে। এখন তোমার প্রথম কাজ কি ভাই? নাইট্রোজেনের শেষ ইলেকট্রনটা খুঁজে বের করা, তাই না? তো চলো দেখি নাইট্রোজেনের শেষ ইলেকট্রন কত। 1s2, 2s2, 2p3। এই যে এইখানে তো নাইট্রোজেনের শেষ ইলেকট্রন, তাই না? এক আচ্ছা বাচ্চারা বুঝতে পারি 2p3, এই যে এইখানে নাইট্রোজেনের শেষ ইলেকট্রনটা আছে। তাহলে আমি এটাকে একটু এক্সপ্যান্ড করে দেখাবো, কারণ হচ্ছে আমাকে তো সবগুলোর মান বের করতে হবে। সো শেষ ইলেকট্রন কিন্তু আসলে কোনটা? শেষ ইলেকট্রন আমি তো জানি পিতে অরবিটাল 3টা, তাই না? সো অরবিটাল 3টা মানে এই যে এটা একটা, এইটা একটা, এইটা একটা। তো যেহেতু আমাকে শেষ ইলেকট্রন নিয়ে কথা বলছে, তার মানে হচ্ছে যে এইটা নিয়ে কথা বলছে, এইটা। এই কাঁচা বাচ্চারা বলো, আমাকে সবাই আনসার দিবা, এখানে এন এর মান কত? বলো বলো বলো, এন এর মান কত? কিউ মানে কোয়ান্টাম সংখ্যা, কিউ মানে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এন এর মান হচ্ছে 2। গুড, এই তো সবাই পারছে। 2 কেমনে বুঝছি ভাইয়া? এই যে আমাকে হচ্ছে 2p দেখে 2 বুঝছি। ওকে, জোস। তাহলে বলো তো ভাই এল এর মান কত? প্রশ্ন হচ্ছে এল এর মান কত? এম আনসার দিছে, তারপর হচ্ছে ফাবিয়া আনসার দিছে। এল এর মান কিন্তু হচ্ছে কাচ্চা বাচ্চারা 1। কেন 1 হইলো? কারণ দেখো আমরা কি জানি, এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য হচ্ছে 2। তাহলে এখানে এন সমান 2 হইলে এল সমান হচ্ছে 1। ওকে, ভালো কথা। এম এর মান কত দেখো,
তোমাদেরকে বলছিলাম m এর কোনো স্পেসিফিক ভ্যালু হয় না। সো আমি জানি এখানে 1 এর জন্য 3টা ভ্যালু পসিবল। সবাই একটু আমার এখানে তাকাও। আমরা দেখছিলাম যে l এর কোনো স্পেসিফিক m এর কোনো স্পেসিফিক ভ্যালু না। আমি এখানে 0 লিখলেও স্যার আমার নাম্বার দেওয়া উচিত, আমি -1 লিখলেও নাম্বার দেওয়া উচিত, +1 লিখলেও নাম্বার দেওয়া উচিত। বাট সবকিছুর একটা প্রচলিত নিয়ম আছে না? সো আমি যদি কনভেনশনাল নিয়মটা বলি, কনভেনশনাল নিয়ম, তাইলে প্রথমটা হচ্ছে -1, তারপর একটা 0, তারপর একটা +1, এটা কনভেনশনাল। আবারও বলতেছি, প্রথমটা হচ্ছে -1, তারপর এটা 0, এই যে মাইনাস থেকে প্লাসের দিকে সংখ্যা রেখা যেরকম মাইনাস থেকে প্লাসের দিকে যাইতাম, এটাও কি করে মাইনাস থেকে হচ্ছে প্লাসের দিকে যায়। তাহলে সেই অনুযায়ী কি দাঁড়ায়? সেই অনুযায়ী +1 দাঁড়ায়। আবার বলছি, আমি যদি টিচার হইতাম, তুমি যদি এখানে 0 লিখতে, আমি তোমাকে নাম্বার দিতাম। যদি -1 লিখতে, আমি তাও তোমাকে নাম্বার দিতাম, আমি দিতাম। কিন্তু অনেক টিচাররা আসলে এইটা ফলো করেন, -1, 0, +1। তো সেই অনুযায়ী যে এইটা তো +1 এর মধ্যে গিয়ে পড়ে, বুঝছো? আর স্পিন বিশ্বাস করে ভাই, +1/2ও লিখা যায়, -1/2ও লিখা যায়। আমি টিচার হলে তোমাকে যে কোনো একটা লিখলে নাম্বার দিতাম, কিন্তু সবকিছুতে একটা প্রচলিত নিয়ম আছে, সবকিছুতে একটা কনভেনশন আছে। আমি যদি কনভেনশন অনুযায়ী আগাই বা প্রচলিত নিয়ম অনুযায়ী আগাই, তাইলে আসলে নিয়মটা হচ্ছে যদি একটা ইলেকট্রন থাকে সেটার জন্য +1/2 দিতে হবে। আর যদি দুইটা থাকে, তাহলে প্রথমটার জন্য ধরো এরকম আছে যে কোনো একটা বক্সে 2টা ইলেকট্রন আছে, তাহলে প্রথমটা হইলে +1/2 দিব, পরেরটা হইলে -1/2 দিব। এই হচ্ছে আমাদের কনভেনশনাল নিয়ম এগুলা। তোমাদেরকে একটা মজার প্রশ্ন দেখায়, একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা সবাই করবা। সবাই লিখে নাও হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে কপারের বহিস্থ ও শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো। মানে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে বহিস্থ ইলেকট্রনের জন্য, একটা শেষ ইলেকট্রনের জন্য। এই হচ্ছে তোমাদের বের করতে হবে। মানে এটা সবাই একটু ট্রাই করবা। প্রশ্ন হচ্ছে কপারের বহিস্থ ইলেকট্রন এবং হচ্ছে শেষ ইলেকট্রনের জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যা বের করো। ট্রাই করো, না পারলে আমি দেখাই দেব আগামী ক্লাসে। তাহলে চলো, কোয়ান্টাম নাম্বার নিয়ে বেসিক তোমাদের হচ্ছে এই পর্যন্ত। এখন আমাকে বলো, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কিনা কোয়ান্টাম নাম্বার নিয়ে বেসিক? না ঈদের আগে আর কোনো ক্লাস হবে না, ঈদের আগে এটাই লাস্ট ক্লাস। বলো যে ভাইয়া কোয়ান্টাম নাম্বার নিয়ে বেসিক। মানে আমি কিন্তু তোমাদের এখানে কোয়ান্টাম নাম্বার নিয়ে অনেক বড় বড় প্রবলেম দেওয়া যায়, আমি অনেক বড় বড় প্রবলেম হচ্ছে স্টুডেন্টদেরকে সলভ করি। বহিস্থ কোন অর্থে? বহিস্থ তুমি যদি এখনই বুঝে যাও, তাহলে তোমাকে আমি হোমওয়ার্ক কেন দিচ্ছি? বহিস্থ মানে কি খুঁজে নাও ভাই। মানে বহিস্থ মানে যদি আমি বলেই দেই, তাহলে তো হয়েই গেল, তাই না? সো এই যে হচ্ছে, মানে আরো এখান থেকে অনেক জটিল জটিল প্রবলেম সলভ করানো যায়, বাট সেটা আমার এখানে উদ্দেশ্য না। আমার এখানে উদ্দেশ্য হচ্ছে স্কুলে যে জিনিসগুলো আমরা বুঝে নাই, কলেজে যে জিনিসগুলো আমাদের পড়ানো হবে, সেই জিনিসগুলো একেবারে টু দা পয়েন্ট তোমাকে বুঝিয়ে দেওয়া। আচ্ছা জি ভাই, ক্রিস্টাল ক্লিয়ার। আমি সংক্ষেপে তাও রিভিউ করে দেখো। আমরা দেখছিলাম হচ্ছে প্রধান কোয়ান্টাম নাম্বার। প্রধান কোয়ান্টাম নাম্বার দিয়ে বোঝায় শক্তি স্তরের আকার। n এর মান বড় হইলে শক্তি স্তর বড় হয়। সো n এর মান বড় হইলে শক্তি স্তর বড় হয়, সেখানে দেখলাম যে 1 হইলে k, 2 হইলে l, 3 হইলে m, 4 হইলে হচ্ছে n। এটা শক্তি স্তরের আকার বোঝায় আর কি। এবং স্পেসিফিক্যালি বললে r সমানুপাতিক n তার স্কয়ার। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে ডিপেন্ড করে, n-1 থেকে শুরু করে 0 পর্যন্ত। এবং এখানে দেখলাম হচ্ছে যে এর মানগুলো কি মিন করে? উপশক্তি স্তর মিন করে। 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য হচ্ছে d। এবং s গোলকাকার, p ডাম্বেল আকার, d ডাবল ডাম্বেল আকার, মানে উপশক্তি স্তরের আকৃতি বোঝাচ্ছে। তারপরে হচ্ছে আমরা দেখলাম এটা পসিবল, ওটা পসিবল কিনা। m এর মান, m এর মানটা আবার l এর উপরে ডিপেন্ড করে, -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত। এবং m এর কতগুলো ভ্যালু হয়? 12 + 1 সংখ্যক ভ্যালু হয়, এবং এটা অরবিটাল সংখ্যা বোঝায়। সো অরবিটাল সংখ্যা বোঝায় মানে হচ্ছে একটা অরবিটাল, একটা উপশক্তি স্তর শূন্য স্থানে কতভাবে থাকে, সেটা হচ্ছে তার অরবিটাল সংখ্যা। px, py, pz এগুলো সব হচ্ছে আমাদের অরবিটাল।
আর তারপরে হচ্ছে আমরা দেখলাম স্পিন কোয়ান্টাম নাম্বার, অনেক প্রবলেম সলভ করলাম। এরপরে সবাই একটু লিখে নেওয়া হচ্ছে মোল। যদি মোলের কনসেপ্ট তোমরা জানো, আমি জাস্ট ঘনমাত্রার টুকটাক জিনিস দেখাই দেব। মোলকে ইউজুয়ালি এন দিয়ে সিম্বলাইজ করা হয়। তোমরা একটু লিখো, আমি একটু মুখে লবঙ্গ দিয়ে আসি, একটু পানি খেয়ে আসি। আচ্ছা, এখানে কিছু জিনিস বলে দিই। একটা হচ্ছে MOLE। এই জিনিসগুলো ভাই তোমাকে কলেজে শিখাবে না, এটা হচ্ছে রাশি, আর এটা হচ্ছে একক। MOLE, মোল। মানে ধরো হচ্ছে আমরা দৈর্ঘ্য লিখি না, দৈর্ঘ্য কিন্তু একটা রাশির নাম, আর দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তো সেরকম হচ্ছে MOLE যখন লেখা হয় তখন রাশির নাম লেখা হয়, যে জিনিসটা আমরা পরিমাপ করছি। আর ওটা পরিমাপ করি কোন এককে? পরিমাপ করি হচ্ছে আমরা MOL এই একক, এত মোল। এখন মোল মানে কি? মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। মানে এই যে 6.02 ইন্টু 10⁻23 এই সংখ্যাকে আমরা মোল বলি। মানে হচ্ছে 1 মোল পরমাণু মানে এতটা পরমাণু, 1 মোল অণু মানে এতটা অণু, 1 মোল টাকা মানে এতগুলো টাকা, 1 মোল মানুষ মানে এতগুলো মানুষ, 1 মোল স্টুডেন্ট মানে এতগুলো স্টুডেন্ট। ব্যাপারটা এরকম যে অ্যাভোগাড্রো সংখ্যা যেটা 6.02 ইন্টু 10⁻23, এই যে এই জিনিসটাকে আমরা কি বলি? মোল বলি। এখন মোল বের করার না অনেকগুলো ফর্মুলা আছে, বুঝছো? অনেকগুলো মোল বের করার ফর্মুলা আছে, কিন্তু এখানে আমাদের কিছু বেসিক জিনিস শিখতে হবে, সেগুলো একটু দেখাই দেই। সো মেইন কথা হচ্ছে এত সংখ্যা, এটাকে আমরা নর্মালি মোল বলে থাকি, ভালো কথা। আবার দেখো তো তোমরা এই স্টেটমেন্টের সাথে পরিচিত কিনা? আণবিক বা পারমাণবিক ভরকে গ্রামে যদি প্রকাশ করি, সেটাকেও মোল বলা হয়। এটা কি জানি? কে কে জানে বলো তো? আণবিক বা পারমাণবিক ভরকে তোমরা জানো কিনা? আণবিক বা পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নাই। মানে নর্মালি হচ্ছে আণবিক বা পারমাণবিক ভরের কোনো একক হয় না, কিন্তু যদি সেটাকে আমি গ্রামে প্রকাশ করি, ধরো জোর করে একটা এককহীন রাশিকে একক দিয়ে দিলাম আমি, তো যদি সেটাকে আমি গ্রামে প্রকাশ করি তাহলে সেখানে আমি কি পাই? সেখানে আমি মোল পাই। তাহলে আণবিক বা পারমাণবিক ভরের কোনো একক হয় না, কিন্তু যদি সেটাকে গ্রামে প্রকাশ করি তাহলে আমি কি পাইতেছি? মোল পাইতেছি। এখন এখান থেকে বেসিক যে জিনিসটুকু শিখতে হয় সেটা একটু বলে দিই। দেখো, ধরো 1 মোল হচ্ছে ফর সে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এর মানে কত? এর মানে হচ্ছে আমরা জানি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 44 গ্রাম CO2। এর মানে কত? এর মানে হচ্ছে 6.02 10⁻23 এতটি অণু। বলা যায় না যে 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান হচ্ছে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, সমান কি? অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণু। সমান এখানে আমরা বলতে পারি যে এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। বলাই তো যায়, তাই না? আমরা জানি 1 মোলের আয়তন 22.4 লিটার। একইভাবে যদি আমি বলি হচ্ছে 1 মোল অ্যামোনিয়া সমান হচ্ছে 17 গ্রাম অ্যামোনিয়া
সমান হচ্ছে ওই যে 6 পয়েন্ট, বা পুরোটাকে যদি হচ্ছে আমি একটু রিপিট করি, আমার কাছে টেকনোলজি আছে। দেখো তো বলাই তো যায়, তাই না? চলো আরেকটা জিনিস দেখি, মজার জিনিস, সেটা হতেছে এইটা। আচ্ছা, আমি যদি হচ্ছে এখানে ফরসে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট নিই, কত গ্রাম? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। ডেফিনেটলি ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100। কতটা অণু আসে? 6.02 10⁻23 এতটি অণু আসে। তাহলে এখানে কত আসে? এখানে আসে হচ্ছে 22.4 লিটার ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, এটা একটু লিখে নাও তো সবাই। লিখে হলে বলো। আচ্ছা, এইবার কথা হইতেছে, প্রথমটা 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এতটি অণু আমি লিখে ফেলছি। এত লিটার কার্বন ডাইঅক্সাইড আমি লিখছি, সবই ঠিক আছে। কিন্তু দেখো, এই 3 নাম্বার যেটা লিখছি, এখানে কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? এই যে 22.4 লিটার কই থেকে আসলো, এটার তোমাদের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলি। স্টোরি মানে হচ্ছে মেইন ফর্মুলাটা ডাল্টন দিছিল আর কি। ডাল্টন বলছিল এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। খেয়াল করছো? এসটিপিতে সকল গ্যাস, গ্যাস যারা, তাদের মোলার আয়তন 22.4 লিটার। কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো আসলে হচ্ছে গ্যাস না, সরি ক্যালসিয়াম কার্বনেট তো গ্যাস না, ক্যালসিয়াম কার্বনেট তো সলিড, চুনা পাথর। তার মানে হচ্ছে তুমি যখন আয়তন লিখবা, তখন তোমাকে একটু কেয়ারফুল থাকতে হবে সেটা কি গ্যাস কিনা, এটা লেখা যাবে না। সংখ্যা গ্যাস সলিড লিকুইডে তো পরিবর্তন হয় না, ভর গ্যাস সলিড লিকুইডে পরিবর্তন হয় না, কিন্তু কোনটা পরিবর্তন হয়? আয়তন। আয়তন খুবই সেন্সিটিভ জিনিস, কারণ তাপমাত্রা চেঞ্জ করলে আয়তন চেঞ্জ হয়, তারপর তুমি যদি প্রেসার চেঞ্জ করো আয়তন পরিবর্তন হয়, ভৌত অবস্থা পরিবর্তন করলে আয়তন চেঞ্জ হয়। তাহলে এটা লিখাই যাবে না, এটা সংজ্ঞায়িতই না, তো এটা আমরা লিখবই না। যদি কোনো জিনিস গ্যাসিয়াস না থাকে তার জন্য ওই 22.4 লিটার লেখা যাবে না। ডাল্টনের সূত্রই ছিল এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। ক্যালসিয়াম কার্বনেট তো গ্যাস না। আশা করি এটুকু বুঝতে পারছি। এরপরে আসি, তোমরা হয়তোবা ছোটবেলায় শিখছো যে আমরা জানি যে হচ্ছে গ্যাসীয় পদার্থের কোনো আকারও নাই, গ্যাসীয় পদার্থের কোনো আয়তনও নাই। তো আমি যদি এই 17 গ্রাম অ্যামোনিয়াকে ধরো যে ফোর্সে একটা বড় পাত্র নিলাম, এই হচ্ছে একটা বড় পাত্র, আর এই হচ্ছে একটা ছোট পাত্র। এখন এর মধ্যে আমি 17, ধরো এটা হচ্ছে আমাদের 100 লিটার ধরে নাও, আর এই হচ্ছে আমাদের 2 লিটার, এবং এইখানে আমি 17 গ্রাম অ্যামোনিয়া নিচ্ছি, এইখানে আমি 17 গ্রাম অ্যামোনিয়া নিচ্ছি। দুই জায়গায় আমি 17 গ্রাম অ্যামোনিয়া নিচ্ছি, দুই জায়গাতেই নিচ্ছি। তো কাহিনী হইতেছে, এখন আমি যদি 100 লিটারের মধ্যে 17 গ্রাম অ্যামোনিয়া নেই, আর 2 লিটারে যদি আমি 17 গ্রাম অ্যামোনিয়া নেই, হ্যাঁ এখানে হচ্ছে অ্যামোনিয়া হবে, থ্যাংক ইউ যে ভুলটা ধরাই দিছো, থ্যাংক ইউ। তখন কাহিনী কি? এখন এই 17 গ্রামের আয়তন 100 লিটার, আর এখানে এই 17 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে যে এই যে গ্যাসের আয়তন যে আমরা 22.4 লিটার বলি, এটা কি মিন করে? খেয়াল করছো যে এই 17 গ্রামের আয়তন তুমি 22.4 লিটার বলতেছো, নিজেই বললা। তো এইখানেও তো ভাই 17 গ্রাম আছে যার আয়তন হচ্ছে আমার 100 লিটার, এখানে 17 গ্রাম আছে যার আয়তন হচ্ছে 2 লিটার। তাহলে 22.4 লিটার বলতে আসলে কি মিন করে? এটা হচ্ছে তোমাদের কাছে আমার প্রশ্ন।
সো কাহিনী হতেছে এই যে 1 মোলের আয়তন যে আমরা 22.4 লিটার বলি, 1 মোলের আয়তন 22.4 লিটার, এখানে কিন্তু শর্ত আছে ভাই। শর্ত হচ্ছে সেটা এসটিপি হইতে হবে। এসটিপি মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হইতে হবে, 1 এটিএম চাপ হইতে হবে। ওকে, এই যে যখন এসটিপি মানবে না তখন এটা প্রযোজ্যই না। সো তুমি যখন 17 গ্রাম অ্যামোনিয়াকে 100 লিটারে রাখবা তখন সেই গ্যাসের চাপ না 1 এটিএম হবে না, বুঝছো? তুমি যখন 2 লিটারে রাখবা তখন সেটা 1 এটিএম হবে না। 17 গ্রাম অ্যামোনিয়াকে তুমি যখনই হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, খেয়াল করো, 17 গ্রাম অ্যামোনিয়াকে তুমি যখনই 0 ডিগ্রিতে তাপমাত্রায় আর হচ্ছে 22.4 লিটারে রাখবা তখনই সে হচ্ছে 1 এটিএম চাপ দিবে, মানে পাত্রের গায়ে সে 1 এটিএম চাপ দিবে। এই বেসিকটুকু আমরা অনেকেই রাখি না। তার মানে মেইন কি দাঁড়াইলো? মেইন দাঁড়াইলো হচ্ছে এইটা, 0 ডিগ্রি সেলসিয়াস এ 17 গ্রাম অ্যামোনিয়া 22.4 লিটার পাত্রে কি করে? 1 এটিএম চাপ দেয়। আয়তন তুমি যদি পরিবর্তন করো চাপের মানটা পরিবর্তন হবে, তখন ওই সূত্রই প্রযোজ্য হবে না যে 22.4 লিটার, বুঝছো? কারণ ওটা এসটিপির জন্য। এই বলো এই মানটা বুঝতে, এই লেখাটা বুঝতে পারছি কিনা? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 17 গ্রাম অ্যামোনিয়া 22.4 লিটার পাত্রে 1 এটিএম চাপ দেয়। কে বুঝতে পারছো কমেন্ট করো। সেটা বলছে বুঝতে পারছি। তারপরে হচ্ছে টেম্পারেচার এন্ড প্রেসার ম্যাটার্স, অবশ্যই টেম্পারেচার এন্ড প্রেসার ম্যাটার্স। তাহসিন, বাকিদের কি হালচাল? আচ্ছা, আমাকে হচ্ছে জয়ন্তী সাহা বলছে বুঝতে পারছি, আকিল আহনাব বলছে জি ভাই বুঝতে পারছি, রুবিনা বলছে বুঝতে পারছি, তারপরে বাকিরা মিষ্টি বলছে জি ভাই বুঝতে পারছি, দীপ্তি বলছে বুঝতে পারছি, তারপর হচ্ছে প্রকৃতি বলছে বুঝতে পারছি। 17 গ্রাম অ্যামোনিয়া একইভাবে যদি আমি বলি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড 22.4 লিটারের পাত্রে রাখলে 1 এটিএম চাপ দেয়। এটা হচ্ছে মোলের একেবারে বেসিক একটা কনসেপ্ট। এরপর আমরা একটু দেখি ঘনমাত্রা। আর মোল বের করার তো অনেকগুলো ফর্মুলা আছে, তোমরা বোধহয় জানো যে মোল এন সমান কি? এন সমান হচ্ছে ডাব্লিউ বাই এম। একটু দেখাই দিই। এন সমান হচ্ছে এন বাই হচ্ছে এন এ, 9 এর বইতে এগুলো ছিল। এন সমান হচ্ছে ডাব্লিউ বাই এম, এন বাই হচ্ছে এন এ। এন সমান হচ্ছে ভি অফ এসটিপি, মানে এসটিপির আয়তন যদি থাকে তবে 22.4। তারপরে হচ্ছে এন সমান হচ্ছে আরেকটা ফর্মুলা আছে পিভি বাই হচ্ছে আরটি। এন সমান হচ্ছে তোমার হচ্ছে আরেকটা আছে ভি ইন্টু এস। বলবো না এক এক করে কোনটা কি মিন করে, একটু লিখে নাও। এন সমান ভিএস, একটু আসি ভিএস একটু পরে দেখবো ওটা। এখন দেখো এই অনেকগুলো ফর্মুলা আছে। মোল হচ্ছে অনেকটা 4 রাস্তার মোড়ের মতো, বুঝছো? চৌরাস্তার মোড় থেকে যেমন অনেক দিকে যাওয়া যায়, এইদিকে যাওয়া যায়, এইদিকে যাওয়া যায়, এইদিকে যাওয়া যায়, এইদিকে যাওয়া যায়, অনেকগুলো দিকে যাওয়া যায়। ঠিক সেরকম মোল থেকে অনেকগুলো দিকে যাওয়া যায়। যেমন ধরো তোমার যদি কখনো ভর রিলেটেড ক্যালকুলেশন থাকে তখন তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, বুঝছো? প্রশ্ন দেখে বুঝতে হয় যে আমি কোন ফর্মুলা নিব। মানে ধরো যদি ভর রিলেটেড ক্যালকুলেশন লাগে তাহলে আমরা এই ফর্মুলা নিই। যদি কখনো আমাদের সংখ্যা রিলেটেড ক্যালকুলেশন দরকার হয়, সংখ্যা দেওয়া আছে বা সংখ্যা বের করতে বলছে, তখন আমরা এই ফর্মুলাটা নিই। কখনো যদি এসটিপিতে
এসটিপিতে যদি আয়তন আমাদেরকে নিয়ে ডিল করতে বলে, ধরো এসটিপিতে আয়তন দেওয়া আছে বা এসটিপিতে আয়তন বের করতে বলছে, এরকম যদি আমাদেরকে কখনো ডিল করতে বলে আমি এই ফর্মুলা নিব। এবং মোলের বিউটি এখানে দেখো, মোল কখনো তোমাকে যদি এক্সামে মোল বের করতে বলে, মানে কখনো যদি এক্সামে মোল বের করতে বলে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন দেখব তখন আমাকে বুঝে নিতে হবে কোন ফর্মুলা নিব। এরপরে এইটা কখন নিব, যখন হচ্ছে এসটিপি বাদে অন্য শর্তে আয়তন দেওয়া থাকে। এসটিপিতে আমার মোলার আয়তনটা মুখস্থ, এই জন্য আমি ঠাস করে এটা দিয়ে ভাগ করে দিলেই মোল বের হয়। কিন্তু ধরো আমাকে 20 ডিগ্রি বললো, আমার মোলার আয়তন মুখস্থ করবো না? দরকার নেই। আমাকে 100 ডিগ্রি বললো, মোলার আয়তন মুখস্থ করবো? ভাই দরকার নেই। 50 ডিগ্রি বললো, মোলার আয়তন মুখস্থ করবো? দরকার নেই। তুমি কতগুলো মুখস্থ করবা? সো এসটিপি বাদে অন্য শর্তে যদি বলে, ইভেন এসটিপিটাও আসলে এই সব ফর্মুলা দিয়ে বের করা যায়। মানে এসটিপি বাদে বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে এন এ মানে নাম্বার অফ অ্যাভোগাড্রো, নাম্বার অফ অ্যাভোগাড্রো প্রকৃতি। আর কখনো যদি ঘনমাত্রা থাকে তখন হচ্ছে এই ফর্মুলা। ঠিক আছে, ঘনমাত্রাটা আমরা একটু পরেই দেখবো হালকার উপরে। সো তোমাদেরকে একটু কয়েকটা ম্যাথ সলভ করাই, সেটা হচ্ছে এইটা। তোমাকে বললো যে হচ্ছে এসটিপিতে অক্সিজেনের ঘনত্ব নির্ণয় করো, ধরো তোমাকে এই প্রশ্ন বললো। এন এ মানে নাম্বার অফ অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো সংখ্যা। আচ্ছা, কোয়েশ্চেন হচ্ছে এসটিপিতে অক্সিজেন গ্যাসের ঘনত্ব নির্ণয় করো। এখন দেখো ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন না? খেয়াল করো, ঘনত্ব মানে ভর বাই আয়তন। একক পরিবর্তনের ক্লাসে দেখাইছিলাম। তাহলে আমার ভর লাগবে, আয়তন লাগবে, ভর লাগবে, আয়তন লাগবে, ভর লাগবে, আয়তন লাগবে। তাহলে তুমি ডিসাইড করে ফেলো ভর রিলেটেড ফর্মুলা কি, ডাব্লিউ বাই এম। আর আয়তন মানে কি, ভি বাই 22.4। এই যে ফর্মুলা তুমি সিলেক্ট করে ফেলছো, এইটুকু সিলেক্ট করছো মানে অনেক কিছু তোমার জন্য সহজ হয়ে গেছে। এখন আমাদের লাগবে হচ্ছে ঘনত্ব। ঘনত্ব মানে ভর বাই আয়তন, অর্থাৎ ডাব্লিউ বাই হচ্ছে ভি সমান কি এম বাই হচ্ছে 22.4। অক্সিজেনের জন্য এম এর মান হচ্ছে 32, মানে এটা হচ্ছে আমাদের ডেনসিটি ডি। এখানে 32 বাই হচ্ছে 22.4, 1.4 গ্রাম পার লিটার। একদম ইজি পিজি না? ভাই দিন শেষে ম্যাজিক কিন্তু এটাই, ফর্মুলা সিলেক্ট করা। তোমাদেরকে বুয়েট আসা একটা ম্যাথ দেখাই, তোমাদের ভাল লাগবে। এই ম্যাথটা কি তোলা হয়েছে সবার? হ্যাঁ, এগুলো আমরা বাচ্চাকালে ঐকিক নিয়মে করতাম আর কি। ইভেন সেটাপ দেখো, সেটাপ বোঝাতে সহজে করতে পারতাম, বুঝতাম না। এটা তো তুমি এক্সামে বসাবা না, তুমি এক্সামে তো এই লাইন থেকে শুরু করবা ঠাস করে, তাই না? বা এসএসসি এর গ্যাপ আসা, গ্যাপ আছে, এ প্লাস প্লাস মেধা কম, পড়ব বেশি, সময় লাগে, এইচএসসি তে ভালো করা সম্ভব, খুব ভালো মতোই সম্ভব, কিন্তু নিজের চেষ্টায় গাফিলতি করা যাবে না। এই প্রশ্নটা বুয়েটে আসছিল। প্রশ্ন হচ্ছে, এটা চাইছিল 500 বার শাওন লিখতে 5 মিলিগ্রাম গ্রাফাইট খরচ হয়। তারপরে বলছে যে একবার লিখতে কতটি পরমাণু খরচ হবে। এ হচ্ছে প্রশ্ন। এই বুয়েটে নিশ্চয়ই শাওন নাম দিয়ে দেয়নি, বুয়েটে বুয়েট লিখে দিছিল যে 500 বার বুয়েট লিখতে এত মিলিগ্রাম গ্রাফাইট খরচ হয়। একবার লিখতে কতটি খরচ হবে?
ওকে, সো 500 বার সাউন্ড লিখতে 5 মিলিগ্রাম গ্রাফাইট খরচ হয়, একবার লিখতে কতটি পরমাণু খরচ হবে? তার মানে আসলে কি, এটা আমাকে কি বলছে? আমাদেরকে বলছে পেন্সিল দিয়ে বুয়েট লেখা হয়েছে বা পেন্সিল দিয়ে সাউন্ড লেখা হয়েছে। এবং তুমি প্রথমে ডিসাইড করে ফেলো ভাই তোমার ফর্মুলা কি লাগবে। ভর দেওয়া আছে, সংখ্যা বের করতে বলছে, তাই না? ভর দেওয়া আছে, সংখ্যা বের করতে বলছে, ভর দেওয়া আছে, সংখ্যা বের করতে বলছে। তাহলে ভর এবং সংখ্যা, ক্লাস হয়তো 10 মিনিট চলবে। ভর লাগবে, সংখ্যা লাগবে, ভর লাগবে, সংখ্যা লাগবে, তাই তো? তাহলে ভর রিলেটেড ফর্মুলা কি? W/m। সংখ্যা মানে কি? N/Na। দেখো, এটা লিখে ফেলছো মানে বিশ্বাস করো ভাই, অঙ্কের দিকে তুমি অনেকখানি আগাই গেছো। এই গ্রাফাইট মানে পেন্সিল দিয়ে লেখা হয়েছে, পেন্সিলের শেষ গ্রাফাইট দিয়ে তৈরি না, সেখান থেকে আমি বুঝছি। তাহলে এখান থেকে যদি ভ্যালু ইনপুট করি, ডাব্লিউ কত? প্রথমত 5 মিলিগ্রাম তো নিতে পারবা না, আমরা সব তো গ্রামে নিব, তাই না? তাহলে এই যে 5 ইন্টু, বা এভাবে লিখি 0.005। কি করছি? আমি মিলিগ্রামকে গ্রামে নিচ্ছি। 5 মিলিগ্রাম মানে 0.005 হচ্ছে গ্রাম। কিন্তু সেটা তো ভাই কতবারের জন্য? 500 বারের জন্য। কিন্তু আমাকে লিখতে বলছে কতবারের জন্য? একবারের জন্য। 500 বারের জন্য বের করলে তো হবে না, আমাকে একবারের জন্য বের করতে হবে। তার মানে আমি এটাকে 12 দিয়ে 500 দিয়ে ভাগ করব। এই পুরো মানটাই আমার ডাব্লিউর মান। দেখো বুঝো কিনা ভাই, বুয়েটে আসছিল মানে এটা কিন্তু ঐকিক নিয়মে বিস্তারিত করার সুযোগ নেই, বুয়েটের জায়গা খুবই লিমিটেড থাকে। কি বলছি? এটা হচ্ছে আমি ভর দেওয়া আছে মিলিগ্রামে, নিলাম হচ্ছে গ্রামে, 1000 দিয়ে ভাগ করে, আর 500 দিয়ে ভাগ করে, কারণ আমাকে হিসাব দেওয়া আছে 500 বারের জন্য, বের করতে বলছে একবারের জন্য, 500 দিয়ে ভাগ করে দিছে। সো এটা আমার ডাব্লিউ। এম এর মান কত? 12। আর আমাকে এন বের করতে বলছে, এন এ কত? 6.02 10⁻23। এখান থেকে এন বের হবে, যা বের হবে এন্ড দ্যাটস দ্য আনসার। ইজি পিজি লেমন স্কুইজি। এই ক্লিয়ার সবার কাছে কাঁচা বাচ্চারা? সো মোলের বেসিক কনসেপ্ট আশা করি বুঝতে পারছি। এরপরে যখন কলেজে গিয়ে আমরা পড়বো তখন কত কিছু এখান থেকে করা যায়, কত জোস জোস ম্যাথ করা যায়, সেগুলো তো আমরা এখন শিখবো না। এখন জাস্ট বেসিকটা বুঝি। এই বেসিকটুকু বোঝানো খুবই জরুরি ছিল, যে আমরা আসলে বুঝি না যে এটা কেন হয় না, কেন আসলে 1 ATM হয়, এই সে অনেক কিছু আমরা বুঝতে পারি না। তারপরে হচ্ছে আমরা দেখি হচ্ছে ঘনমাত্রা, মানে মোলারিটি আর কি, বুঝছো? মোলারিটি, এটাকে আমরা এস দিয়ে সিম্বলাইজ করি। হয়তো কোনো কোনো জায়গায় তুমি দেখবা সি দিয়ে সিম্বলাইজ করা হয়। 12 কিভাবে আসলো? কার্বন দেখে 12 আসছে, কার্বনের পারমাণবিক ভর। স্যার এম এর মান 12 কেমনে? কার্বন, কার্বন, গ্রাফাইট মানে কার্বন না, কার্বনের এম এর মান 12 না। এখন মোলারিটি বলতে কি বোঝায়? মোলারিটি বলতে বোঝায় হচ্ছে প্রতি লিটার দ্রবণে, প্রতি লিটার দ্রবণে যত মোল, বুঝতে পারছি 12 কেমনে হয়েছে, যত মোল দ্রব থাকে। প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে সেটাকে আমরা মোলারিটি বলি। এটা 9 10-এও ছিল। 9 10-এ যা ছিল সেটা আমি তোমাকে এখানে দেখাতে যাচ্ছি না। আবার বলতেছি, প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে সেটাকে আমরা মোলারিটি বলি। এটা বের করার দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে এইটা, এস সমান হচ্ছে N/V। ওই যে প্রতি লিটারে যত মোল থাকে সেটা মোলারিটি। তবে শর্ত হচ্ছে কাঁচা বাচ্চারা এই ভিটা লিটারে হবে কিন্তু। আর আমি জানি তোমরা আরেকটা 0.005 কে 500 দ্বারা কেন ভাগ করছে, যে বা প্রকৃতি বাবা, দেখো আমাদেরকে 500 বারের হিসাব দেওয়া আছে। এই যে 5 মিলিগ্রাম যেটা বলছে এটা তো 500 বারের জন্য, কিন্তু আমাকে তো একবারে বের করতে বলছে না। তো 500 বারের জন্য যা হয়, একবারের জন্য 500 দিয়ে ভাগ করতে হয় না, জাস্ট শর্টকাটে করছি। এবং বুয়েটে তোমাকে শর্টকাটেই করতে হবে। তো এইখানে ভি নিতে হবে হচ্ছে লিটারে। আর আরেকটা ফর্মুলা তোমরা 9 10 হয়তো পড়ছো, 1000 ইন্টু ডাব্লিউ বাই হচ্ছে এম ইন্টু ভি। এই এমটা কিন্তু, এই ভিটা কিন্তু মিলিলিটারে হবে, জাস্ট এইটুকু মনে রাখলেই হইতেছে। তাহলে কি বললাম ভাইয়া? একটা হচ্ছে আমরা যখন এন বাই ভি নিতাম তখন ভি নিতে হবে লিটারে। আমি যখন 1000 ডাব্লিউ বাই এম ইন্টু ভি নিব তখন আমরা কি নিব? তখন আমরা নিব হচ্ছে মিলিলিটারে। তো তোমাদের কাছে একটা প্রশ্ন করি, ধরো
তোমাকে এটা দেওয়া আছে 500 ml দ্রবণে ধরো হচ্ছে আমার কে দেওয়া আছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। তোমাকে জিজ্ঞেস করলো যে মোলারিটি কত, দেখো তো মোলারিটি কত হবে। সবাই নিজে বের করার চেষ্টা করো। ওকে, সেটা হচ্ছে এইটা। আমরা জানি এস সমান কি, তোমার যে ফর্মুলা নিতে ভালো লাগে ওটাই নাও। 1000 ইন্টু ডাব্লিউ বাই হচ্ছে এম ইন্টু ভি, তাই না? সো 1000 তো 1000, ডাব্লিউ মানে কত? ডাব্লিউ মানে হচ্ছে 98, এই যে 98, সরি হ্যাঁ 98, এম এর মান হচ্ছে 98, সালফিউরিক অ্যাসিড দেখে 98, এর ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 500। সো কাটাকাটি যায়, আলটিমেটলি কি থাকে? 2 মোলার থাকে। এই হচ্ছে আমাদের আনসার। এখন তোমাদেরকে আসলে আমি যা শেখাতে চাচ্ছি সেগুলো এখনো শুরু করে নেই। তোমাকে আমি মোলারিটি থেকে এই যে কিছু জিনিস শেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে ধরো আমি এখানে কারো একজনের বাসায় বেড়াইতে গেছি, ফর সে প্রকৃতির বাসায় বেড়াইতে গেছে। এখন ওর বাসায় বেড়াইতে গিয়ে ও চিন্তা করলো শাওন ভাইয়া আসছে, কখনো আসে নাই আগে, ভাইরে সুন্দর করে এক কাপ চা বানাই খাওয়াই। তো ও আমাকে এক কাপ চা বানাই খাওয়াইলো, কিন্তু আমি চায়ে আসলে চিনি খাই না, কিন্তু ও ধরো চায়ে অনেক বেশি মিষ্টি দিয়ে ফেলছে। এখন আমি বললাম যে দেখো ভাই আমি তো এত চিনি খাই না, এখন কি করা যেতে পারে? তাহলে প্রকৃতি চায়ে চিনি বেশি ছিল, এখন ও চিনি কমাইতে হবে, তাহলে কি করতে পারে? ও কিন্তু আরেকটু পানি ঢালতে পারে, তাই না? এমন করা যায় চিনি ওখান থেকে বের করা যায়, বাট চিনি বের করা তো ওখান থেকে কঠিন। সো ওর থেকে সহজ কোনটা? ও একটু পানি ঢেলে দিল ওখানে, তাই না? পানি ঢেলে দিল। সো পানি ঢেলে দিলে আসলে হইলটা কি? আয়তন বাড়লো না? সো পানি যখন ঢাললো তখন আয়তন বাড়লো, আয়তন বাড়লো মানে কি ঘনমাত্রা কমে গেল, তাহলে ঘনমাত্রা আয়তন কি? ব্যস্তানুপাতিক। ঘনমাত্রা আয়তন হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমি বলতে পারি যে এই এস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে ভি। বুঝি তো? এস হচ্ছে ভি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই এস সমান আসলে কি দাঁড়ায়? সমানুপাতিক ধ্রুবক আনো আসলে 1/v, তাহলে vs সমান দাঁড়ায় হচ্ছে কে। এর মানে কি জানো? v1s1 সমান হচ্ছে v2s2। এই কে মানে আসলে মোল সংখ্যা, বুঝছো? মানে যেটাকে আমরা কে বলি, নর্মালি তো আমরা কে দেখে অভ্যস্ত, এটা আসলে মোল সংখ্যা বোঝায়। মানে পানি ঢালার আগে যে মোল সংখ্যা আর পরের মোল সংখ্যার তো কোনো পরিবর্তন হয়নি। বুঝতে পারছি? সেটা হচ্ছে পানি ঢালার আগের মোল সংখ্যা, পানি ঢালার পরের মোল সংখ্যা সবসময় কি থাকে? সমান থাকে। এটা হচ্ছে লঘুকরণের সূত্র, খুবই মজার ফর্মুলা, খুবই জোস ফর্মুলা। তো এখান থেকে কিছু তোমাদের বেসিক জিনিস দেখাই। বেসিক জিনিস হচ্ছে, এই প্রশ্নটা বুয়েটে আসছিল, তোমাদের কাছে এখন অনেক ইজি মনে হবে। প্রশ্ন হচ্ছে এরকম, 500 ml 3 মোলার HCl এর ঘনমাত্রা 2 মোলার করতে হলে কি করতে হবে? হ্যাঁ বলো, কি করতে হবে? আগে প্রশ্নটা লিখে নাও। এখন আমি যদি প্রশ্নটা পড়ি, আমাকে বলে দিছে যে 500 ml 3 মোলার HCl এর ঘনমাত্রা 2 মোলার, মানে ভাই 3 মোলার থেকে 2 মোলার বানাইতে হবে। সো 3 মোলার থেকে 2 মোলার বানাইতে হলে ঘনমাত্রা তো কমাইতে হইতেছে। ঘনমাত্রা কমাইতে হইতেছে মানে আয়তন বাড়াইতে হইতেছে। এখন আয়তন বাড়াইতে হইতেছে এটা বললে হবে না, তোমাকে করে দেখাইতে হবে। সো আয়তন বাড়াইতে হইতেছে মানে হচ্ছে যে আমরা জানি কি V1S1 সমান হচ্ছে V2S2।
V1 হচ্ছে কত 500, S1 কত 3, V2 আমরা বের করব, আর S2 কত, S2 হচ্ছে এখানে 2, তাহলে V2 সমান থাকে হচ্ছে 750। মানে পরবর্তী যে আয়তনটা হবে সেই আয়তনটা হবে 750। অনেকে না আবেগের ঠেলায় মনে করবে ভাইয়া এটা বোধহয় উত্তর। না রে বাবা, এটা হচ্ছে পরবর্তীতে নতুন আয়তন, খেয়াল করো। পরবর্তীতে পানি ঢালার পরে যে আয়তনটা হইলো সেইটা হলো 750। কিন্তু তোমাকে বলছে কি করতে হবে, কি করতে হবে, আগে আয়তন ছিল 500, পরে আয়তন হয়েছে কত 750। দেখো আগে ছিল 500, পরে ছিল 750, তার মানে কি করতে হবে জানো, 250 ml পানি ঢালতে হবে। তো আমি বলতে পারি 750 মাইনাস 500 অর্থাৎ 250 ml পানি ঢালবা। এই হচ্ছে আনসার। এই কাঁচা বাচ্চারা ক্লিয়ার? তোমাদেরকে আরেকটা প্রশ্ন দেখাই। ধরো আমরা তো ফর্মুলা শিখলাম হচ্ছে এইটা, V1S1 সমান হচ্ছে V2S2, এই ফর্মুলা ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু এমন কি হইতে পারে না যে ঘটনার আগের V আর S একাধিক, মানে একই পাত্রে তুমি 2-3টা একসঙ্গে মেশাইছো। এমন কিন্তু হতেই পারে যে ঘটনার আগের V এবং S অনেকগুলো আছে, হতে পারে কিন্তু। তো তখন যখন হয় তখন আমরা কি করব, সামেশন করব। সামেশন অফ V1S1 সমান হচ্ছে V2S2। এই বুঝতে পারি কি সবাই? ধরো এরকম একটা কনসেপ্ট থাকতেই পারে যে হচ্ছে আমার কাছে একটা পাত্রে, ধরো তোমাকে এরকম একটা আমি পাত্র দিলাম ফর্সে। সো এই পাত্রে আমি কি কি মেশাইছি, ধরো আমি মেশাইছি হচ্ছে 200 ml 0.2 মোলার HCl, আর এই পাত্রে আমি মেশাইলাম হচ্ছে ধরো 500 ml 0.3 মোলার HCl, এই দুটো মেশাইলাম। তোমাকে বলছে ফাইনাল ঘনমাত্রা কত আর ফাইনাল আয়তন কত। ওকে, দেখি এই প্রশ্নটা একটু লিখে দাও, এটা একটা প্রশ্ন। এই প্রশ্ন সলভ করলে কনসেপ্ট খুব ভালো মতো বুঝতে পারবা। আচ্ছা, আমি কি করছি একটা প্রশ্নটা বুঝাই দেই। সেটা হচ্ছে একটা পাত্র নিছি, আমরা 10 মিনিট ক্লাস নেব, বেশিক্ষণ নিব না। একটা পাত্র নিছি, মাঝখান তো শেষ করা যায় না, সেখানে দুইটা দ্রবণ মেশাইছি, এই 700 ml 0.2 মোলার আর 500 ml 0.3 মোলার। এখন এইখানে আসলে কেন যে সামেশন নিয়ে করছি, কারণ দেখো এখানে ঘটনা কি দুইটা একসঙ্গে মেশাইছি, তাহলে ঘটনার আগের ভিএস কিন্তু আমার দুইটা করে, দেখো বুঝো কিনা, ঘটনার আগের ভিআরএস দুইটা, আর ঘটনার পরের ভি কোনটা হবে, ঘটনার পরের ভি হবে পাত্রের মোট আয়তন, এই দুটো যোগ করলে যেটা হয়, আর ঘটনার পরে একটা এস আছে। তাহলে ঘটনার আগের একটা ভিআরএস আছে, মানে দুইটা ভিআরএস, ঘটনার পরে একটা ভিআরএস আছে। তাহলে এখানে কিন্তু আমরা টিপিক্যাল ফর্মুলা নিতে পারবো না, আমরা ফর্মুলা নিতে পারবো হচ্ছে সামেশন অফ ভিএস। তাহলে তুমি যদি এখানে ভ্যালু ইনপুট করো, সামেশন মানে কি, যোগ করবো না, ভিআরএস। আচ্ছা আগে দেখি আয়তন কত, ভাই আয়তন তো হবে হচ্ছে 5-3-700 ml, এটা তো ইজি পিজি লেমন স্কুইজি, তাই না? আয়তন তো ডিরেক্টলি যোগ করে দেওয়া যায়, এখান থেকে 200 ml নিছো, এখান থেকে 500 ml নিছো, তাহলে উত্তর কত হবে, উত্তর তো 700 ml হবে, এটা নিতে কোনো সমস্যা নাই। ঘনমানটা বের করবা কিভাবে, দেখো V1S1, V1 মানে কত 200, S1 মানে কত 0.2, মানে এইটা হচ্ছে একটা VS, আরেকটা VS কত 500 ইন্টু হচ্ছে 0.3। দেখো এই যে আমার এইটা হচ্ছে V1S1 এর সামেশন, বুঝছো? V2 কত কাছে বাচ্চারা, V2 হচ্ছে 700 ইন্টু S2, এখান থেকে তোমাকে S2 এর মানটা বের করতে হবে, এবং এখান থেকে S2 এর মানটা বের হয় খুব সম্ভবত হচ্ছে 0.55 মোলার, এক একজন এক একটা বলতেছে। এই হচ্ছে আমাদের পরের S2 এর মান। এখানে আয়তন কি লিটারে নিতে হবে সেটা, এই জন্য তো হোমোজেনাস হেটেরোজেনাস পড়াইছিলাম, আর এটা হোমোজেনাস ইকুয়েশন। হোমোজেনাস ইকুয়েশনে তোমার যা মন চায় তুমি তাইতে নাও, সমস্যা তো নাই, তাই না?
সবাই কি বুঝিয়ে আছি কাঁচা বাচ্চারা? আমাদের হচ্ছে আজকের দিনের লাস্ট ম্যাথটা তোমাদেরকে দেখাই। ধরো আমার কাছে এরকম দুইটা পাত্র আছে। এটা হচ্ছে আমার 1 নং পাত্র, ধরো এটা হচ্ছে 1 নং পাত্র, এই হচ্ছে আমাদের 2 নং পাত্র। তো 1 নং পাত্রে হচ্ছে আমাকে দেওয়া আছে 3 মোলার, আর এখানে দেওয়া আছে হচ্ছে 2 মোলার। প্রশ্ন বলছে দ্রবণ দুটিকে কোন অনুপাতে মেশালে মিশ্রণের ঘনমাত্রা, মিশ্রণের S সমান হচ্ছে, এটা হোমওয়ার্ক থাকুক, সব করে দিলে তো হবে না। ঈদে বাসায় বসে বসে কি করবা? এটা মজার প্রশ্ন, সবাই কি ট্রাই করবো? তো মানে ট্রাই করতে কি পারবো? এখানে উত্তর উত্তর যা আসে, যে আমি জানি না উত্তর কত আসে, এক একজন এক একটা বলতেছে, এরা সিম্পল ক্যালকুলেশনও পারতেছে না রে ভাই। দ্রবণ দুটিকে কোন অনুপাতে মেশালে মিশ্রণের ঘনমাত্রা 0.2 মোলার হবে? ট্রাই করতে পারবো? ট্রাই অন্তত করো সবাই। তোমাদেরকে একটা মজার প্রশ্ন করাই। না না, এটা তো চকলেট দেওয়ার মতো ম্যাথ না। মজার প্রশ্ন হচ্ছে এটা আরেকটা ম্যাথ। ধরো তোমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রের আয়তন হচ্ছে 400 ml ধরে নাও, আর এর ঘনমাত্রা হচ্ছে 2 মোলার। এখান থেকে আমি করছি কি, অন্য একটা পাত্রে 200 ml ট্রান্সফার করছি, বুঝছো? প্রশ্ন হচ্ছে এই পাত্রের ঘনমাত্রা কত? আবু সাইম বলছে 25-এর ব্যাচে ভর্তি হতে চাই। আলকেমিতে দেখবা যে হচ্ছে ফিচারে পিন করা আছে, অথবা হচ্ছে তুমি পেজে মেসেজ দিও, তোমাকে বলে দিবে। এই কত হবে উত্তর? এখানে হচ্ছে 400 ml, এখানে হচ্ছে 200 ml আছে। আমি এখান থেকে 400 থেকে 200 ml নিছি। এখানে অনেকে V1S1 V2S2 করতেছে, সো V1S2 S1 V2S2 বললে হবে না, কিন্তু এখানে উত্তর হচ্ছে 2 মোলারই থাকবে। সেটা খুব ভালো একটা উদাহরণ দিছে, আমার খুব ভালো লাগছে। এই যে রমজান মাসে যে শরবত বানাও বাসায়, এই আম্মু শরবত কিসে বানায়? জগে বানায় না? জগে বানায়, পরে গ্লাসে ঢালে। এখন আম্মু শরবত যদি কেউ জগ দিয়ে খায় আর কেউ গ্লাস দিয়ে খায়, তাহলে কি টেস্ট পরিবর্তন হয়? হয় না কিন্তু। সো জগের শরবত খাইতে যেমন লাগে, গ্লাসের শরবত খাইতে অমনই লাগে। সো ভাই এখানে V1S1 V2S2 অ্যাপ্লাই করাই যাবে না, মানে এখানে সারাসার হারাম এই যে V1S1 V2S2। ভাই কেন ইউজ করা যাবে না? এই V1S1 V2S2 কিন্তু ভাই পানি অ্যাড করলে, পানি বাষ্প করলে তখনকার জন্য। একটা ঘটনা ঘটলে, এখানে কিন্তু ঘটনা ঘটে নেই, যে অলরেডি হচ্ছে রেশমি ভুল করে ফেলছে। আমি এখানে কিন্তু কোনো কিছু অ্যাড করি নাই, কোনো কিছু বের করি নাই, এখানে জাস্ট ট্রান্সফার করছি। ট্রান্সফার করলে কিন্তু V1S1 V2S2 কিন্তু দেওয়া যাবে না। বুঝতে পারছি কি? তুমি এখান থেকে একটু ট্রান্সফার করছো, জগ দিয়ে একটুখানি শরবত গ্লাসে ঢালছো, চিনির টেস্ট তো পরিবর্তন হচ্ছে না। বুঝতে পারছি? সো এখানে 2 মোলার 2 মোলারই থাকবে। এই পুরো ক্লাসটা সবার কাছে কি ক্রিস্টাল ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি যে হচ্ছে মোল মোলারিটির ভিতরে কি, মানে 9-10 এর সাথে ইন্টারমিডিয়েটের যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা আসলে আমি ফিল আপ করে দেওয়ার চেষ্টা করছি। কোয়ান্টাম নাম্বার নিয়ে আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। এই বুঝছি সবাই, একটু লাস্টবার কমেন্ট করো। শিউলি দাস বলছে বুঝতে পারছি, হাবিবা বলছে বুঝছি, তারপরে হচ্ছে রুবিনা, দীপ্তি, নুরা, তারপর হচ্ছে অপু, এরপরে হচ্ছে ওকে শ্বেতা বলছে বুঝছি, তারপরে হচ্ছে সাকিব আল হাসান বলছে বুঝছি, সিদ্রাতুল মুনতাহা বলছে বুঝছি, আবু সুফিয়ান বলছে বুঝছি। তো ওকে, সো এটাই উদ্দেশ্য ছিল, তোমাদের সঙ্গে ঈদের পরে দেখা হবে। ঈদের পরে তোমাদের জন্য একটা পার্মানেন্ট রুটিন আমি করে দিব ঈদের পরে ঢাকা এসে ইনশাল্লাহ। এই 4টা ক্লাস তো পার্মানেন্ট রুটিনে হইলো না, আমি নোটিশ দিয়ে দিয়ে নিয়ে নিছি। সো সবাই ক্লাসে থেকো, যারা বন্ধুরা থাকতে চায় মনে করো তাদেরকে ক্লাসে ডাক দিও সবাইকে। ঠিক আছে, সবাইকে হচ্ছে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ সবাইকে।